সেই বিষয়টিকে রেজা ভাই তার যে এক্সপেরিয়েন্স সেখান থেকে ব্যাখ্যা করেন। এই দুটোর বাইরে বেশিরভাগই আমি বলবো সবাই আসেন শুধু সমাধান পাওয়ার জন্য। কারো চাকরি হচ্ছে না, কারো ছেলের সমস্যা, কেউ কনসিভ করছে না। মানে ভাই আমরা তো এইসব সমস্যার সমাধান করার জন্য এখানে বসিনি, এবং এটা এই ধরনের শো না। আপনারা কেন এটাকে মিসগাইড করছেন? প্লিজ কেবলমাত্র যারা ভৌতিক সমস্যার মধ্যে আছেন এখানে আসবেন, আমরা আপনাদের ভৌতিক ঘটনাগুলো শুনতে চাই, একটু ভিন্ন ডাইমেনশনে বিষয়টিকে ব্যাখ্যা করতে চাই। এবং যারা এই সমস্যাগুলোর সমাধান নিতে চান প্যারানরমাল অ্যাক্টিভিটিসের, তাদেরকে আমরা বলবো ফেসবুকে আমাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য। রেজা ভাই ফেসবুকে অ্যাক্টিভ থাকেন এবং ওই ফেসবুকের মাধ্যমেই তিনি আসলে আপনার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে উনি যদি ইন্টারেস্ট বোধ করেন তাহলে উনি রিপ্লাই দেবেন এবং আপনার সমস্যাগুলো সমাধান করবেন। মেইলও করতে পারেন আমাদেরকে, অসংখ্য মেইল আমরা পেয়েছি, আজকে নিশ্চয়ই সেই মেইলগুলো আমি পড়বো। তবে তার আগে যিনি আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। আমার নাম মার্ক, ফেসবুকে সবাই খান সাহেব নামে চিনে, ঢাকা কলেজে পড়ছে। মার্ক? জি জি, মার্ক হচ্ছে আপনার নাম এবং ফেসবুকে আপনি খান সাহেব। খান সাহেব, ঠিক আছে। তো মার্ক, আপনি বাইকিং কমিউনিটির সঙ্গেও আছেন না? বাইকও চালান? বাইক গেসার রাইডার বাইকিং গ্রুপ আছে সুন্দরবন এলাকা কেন্দ্রিক। আচ্ছা, আমরা যে সবসময় শুনি সুন্দরবনে অনেক কিছু ঘটে, এমন কিছু আসলে আপনি কি কখন দেখছেন সুন্দরবনে? আমি তো আসলে আমার আব্বা আম্মার কাছে শুনছি আর কি, ওনাদের দাদা চাচা ওনাদের কাছে শোনা আর কি। কিরকম? এখানে হচ্ছে আপনার ওরা ওই নৌকা নিয়ে গোল পাতা কাটতে যায়, মধু কাটতে যায়, ওইখানে বাঘটুকি বলে না, মামা বলে। মামা বলে? জি জি। ওকে। ওই কেন্দ্রিকে শুনছি, শোনা কথা আর কি। মানে বাঘের সাথে ভয় নাকি কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি? জি জি, বাঘের সাথে। একটা বিষয় কি প্রিয় ভাই, যারা জঙ্গলে যায় শিকার করতে, তারা দেখবেন একটা পিছনে একটা মুখোশ পরে মাথার পিছনে, এটাকে জানেন কেন পরে? জানি কেউ পিছন থেকে যেন বাঘ আক্রমণ। হ্যাঁ, এটা মানুষকে জানানো উচিত আসলে। যদি এমন আমাদের লিসেনার কখন জঙ্গলে যায় তাহলে তারা পিছনে মুখোশ পরা উচিত। ওরা মাথার পিছনে মুখোশ পরে, বাঘ কখনো সামনে দিয়ে আক্রমণ করে না। আমরা জানি জিন জাতীয়, ঠিক তেমনি জিন কখনো আপনাকে সামনে থেকে আক্রমণ করবে না, জিন সবসময় পিছন থেকে আক্রমণ করবে। এই জন্যই দেখবেন অনেক লিসেনাররা বলে আমি হাঁটতেছি বাট ফিল হচ্ছে পিছনে কেউ আছে। ঠিক তেমনি আত্মা বলেন বা যেগুলো অশরীরী থাকে সেগুলো পিছন দিক দিয়ে আক্রমণ করে, সামনে দিয়ে তারা আক্রমণ করতে ভয় পায়। আমরা জি, নামটা বলছিলেন মার্ক। মার্ক, এবং সে ফেসবুকে খান সাহেব নামে পরিচিত। যাই হোক, ওনার কাছে যাওয়ার আগে আমরা কিছু মেইল পড়ে ফেলতে পারি। হ্যাঁ, শেষ। ওসমান গনি নামের একজন, তিনি আমাকে মেইল করেছেন আমার ওয়েবসাইট থেকে। আমার ওয়েবসাইটের ঠিকানাটি আমি বলে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে মেইল করতে পারেন আমার সঙ্গে, কারণ ওয়েবসাইট থেকে যা আসে আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। স্পষ্ট ভাষায় বলছি, একটু ধীরে ধীরে বলছি, প্লিজ নোট করবেন। www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। ওকে, উনি যে মেইলটা আমাকে করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেজা ভাই, আমি আম্মাকে নিয়ে গত 3 বছর যাবত অজানা এক সমস্যা নিয়ে ভুগছি। ডাক্তার, কবিরাজ, হুজুর পর্যন্ত দেখিয়েছি, কোনো কাজ হয় না। ওনার শরীরে বিচ্ছুর মতো কি যেন হাঁটে, জিনিসপত্র হারিয়ে ফেলে, এমনকি টাকা পর্যন্ত। আমার মা যেন অন্য এক জগতে থাকে এমন অবস্থা। মাঝরাতে ঘুম থেকে হঠাৎ চিৎকার করে ওঠে। আমার আম্মা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং প্রতিদিন কান্না করে, এমনকি রাতেও। আপনি কিছু সমাধান দেন, আর আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি আমাকে ইনবক্স করবেন। আমার নাম্বার হচ্ছে এটা। আপনি কি বলবেন? এখানে কোনো বিস্তারিত লিখছো না, মায়ের ছবি না, ওরকম কিছুই দেননি উনি। আপনারা যখন মেইল করবেন, ছবি দিবেন, নাম বলবেন এবং ডেট অফ বার্থ বলবেন। এছাড়া আমি কিন্তু বলতে পারবো না কিছুই। আমি জাস্ট চেষ্টা করি মাইন্ড রিড করার, ফেস রিড করার, অনেক কিছু জানার চেষ্টা করি মানুষের। ওনার ছবি লাগবে, ডেট অফ বার্থ লাগবে, ওনার মায়ের নাম লাগবে, সেক্ষেত্রে আমার জন্য সহজ হবে আনসার করাটা। রাইট। ওকে, এখানেও একটা প্যারানরমাল অ্যাক্টিভিটিস আছে। আজ থেকে 9 থেকে 10 বছর আগে আমার আব্বু রাত 8টার দিকে বাজার থেকে ফিরছিল। তিনি অর্ধেক পথ হেঁটে আসার পরে দেখলেন আরেকজন লোক হারিকেন নিয়ে হাতে সে হাঁটছে। উনি ভাবলেন যাক, সঙ্গে আরেকজনকে পেলাম, কিন্তু ওই লোকটা আরো জোরে হাঁটা শুরু করে। এক পর্যায়ে লোকটা ক্ষেতের দিকে হাঁটতে শুরু করে পানির ভিতর। এক পর্যায়ে লোকটি অদৃশ্য হয়ে যায়। আমার আব্বু এটা দেখে ভয় পেয়ে যায়। উনি দোয়া পড়তে পড়তে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। উনি এসেই গোসল করে ফেলে। ওই রাতে কিছুই খায়নি, শুধু লবণ পানি দিয়ে কুলি করে। ওই রাতে আব্বুর জ্বর ওঠে, তবে সকালের দিকে তা ভালো হয়ে যায়। আমার আব্বু মাদ্রাসা থেকে পড়েছে এবং হুজুর মানুষ। উনি আমাকে বলেছে দোয়া পড়ার কারণে উনি তেমন কোনো ক্ষতি হয়নি। যাই হোক, উনি একটা এক্সপেরিয়েন্স এখানে শেয়ার করেছেন, বাবার কাছ থেকে শুনে আসলে কোনো সমাধান চাননি। এটার কোনো বিজ্ঞানের ব্যাখ্যা যদি কেউ জানতে চায় দিতে পারি? জি, নিশ্চয়ই। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে, যখন উনি এগুলো দেখছে, ওনার জ্বর আসাটা খুবই স্বাভাবিক। মানুষ যখন ভয় পায় তখন তাদের কিন্তু জ্বর আসে, কারো শরীর ব্যথা করে, অনেকের মাথা ব্যথা করে বা বডি ব্যথা করে, হাত পা ব্যথা করে। ভয়ের কারণে আমাদের এটাকে বলা হয় ভিটামিন। হ্যাঁ, আমাদের বডি থেকে ভিটামিন তখন বের হয় খুব বেশি। যখন আমাদের ভয় পায়, আমাদের ইন্দ্রিয়গুলো উত্তেজিত হয়ে যায়, তখনই আমাদের বডিতে বিক্রিয়া সৃষ্টি হয়, আমাদের ব্লাড সেলগুলো বেশি হিট হয়ে যায়। সেই কারণে আমাদের অসুখ বিসুখ হতে পারে। এটা হচ্ছে সাইন্টিফিক ব্যাখ্যা, যে ভয় পেয়ে যে জ্বর আসলো। আর কিছু দেখার বিষয়টা, যেহেতু মাদ্রাসায় পরে আমরা জানি যে অনেক জিন আছে যেগুলো মাদ্রাসায় লেখাপড়া করে। এরকম অনেক ঘটনা আছে, আমি নিজে অনেক কিছু দেখছি। এরকম হঠাৎ করে চোখে পড়ছে আমার একটা মানুষ, একটা ছোট ছেলে বয়স কত, 17-18, জি, দাঁড়িয়ে আছে, সবই ঠিক আছে, পাটা উল্টা, পাটা পিছন দিকে। ওকে, আমার জাস্ট এক পলক পড়ছে এরকম পাটা পিছন থেকে। সে কোনো ভাবে বুঝে পারছে যে তাকে আমি দেখছি। বাতাস রুম থেকে বেরোইছি, পরে আবার ঢুকছি, দেখি পা নর্মাল। ওই ছেলেটাই পা নর্মাল। আচ্ছা, তো তার দিকে ততক্ষণ আমি দেখলাম, তাকাইছিলাম, কোনো কথাবার্তা হয় না, জাস্ট
তো এইভাবে বলা যায় যে মাদ্রাসাতে এরকম অনেক মানুষ থাকে, মানুষ রূপী থাকে, কিন্তু তারা জিন আসলে, তারা পড়াশোনা করে। তো এমন হতে পারে আব্বুকে ওরকম কোন একটা জিন পছন্দ করছিল বা কোনো ক্ষতি করার উদ্দেশ্যে পিছন পিছন গেছে, ওরকম সে সুযোগ পায়নি ক্ষতি করার মতো, এই জন্য হয়তো বা কোনো আল্লাহর মতো কোনো ক্ষতি হয়নি। আমার ছোটবেলার কোনো একটা ঘটনা ঘটেছিল যে ভয় পেলে অনেকেই আছেন গ্রামে কয়লা পানির মধ্যে দিয়ে সেই ধোয়া পানি খাওয়ায়। হ্যাঁ রাইট, এই কথাটা সত্য। জিনটা 3 প্রকার। আমি কিন্তু প্রতি এপিসোডে বলি জিন নিয়ে বলবো কিন্তু বলা হয় না, সময়ের অভাবে বলা হয় না। হ্যাঁ, তো এটা এই কথা যে বললেন কয়লার কথাটা, জিনদের যে খাবার আছে এর মধ্যে এটা একটা কয়লা। জিনরা কয়লা খায়, কয়লা খায় আর কিছু কিছু জিনিস খায়, সেটা বলবো আমি জিনদের এপিসোডে বলার সময়। আজকে যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আনলাকি 13। কিভাবে বলেন, আমি জিন নিয়ে বলবো নাকি আনলাকি নাম্বারটা নিয়ে বলবো? আমার মনে হয় আপনি জিন আনলাকি দুটো নিয়ে বলেন, অল্প অল্প করে যতটুকু বলতে পারেন আর কি। ওকে, এর আগে কি আপনারা আমাদের গেস্ট যে আছে গেস্টকে ফ্লোর দিব, তার আগে আমি কিছু মেইল পড়তে চাই। হ্যাঁ, পড়েন। প্রথমে আমার সালাম নিবেন। এই আমাকে মেইল পাঠিয়েছে নাইমুর রহমান রাকিব, যে সমস্যার জন্য লিখছি রেজা ভাই, তা হলো আমার খালার জন্য। অন্যটা হলো খালার বড় ভাসুরের বউ, তার স্বামী ব্যবসা করায়, তাকে অনেক টাকা থাকতো, স্বর্ণ থাকতো, মাথা ব্যথা থাকতো। এর জন্য বেদে সম্প্রদায়ের কিছু মহিলা আসে আমার খালার ভাসুরের বউ এর বাসায় এলে তারা বলে যে তোমার মাথা ব্যথা ভালো করে দিব। তার বাসায় কেউ ছিল না, তখন তাকে সরিষার তেল দিয়ে মালিশ করে এবং তাকে অজ্ঞান করা হয়, স্বর্ণ নিয়ে যায়। পরে তার সমস্যা হয় যে কোনো সময় সে পবিত্র কোরআন শরীফ পড়তো এবং তারপর সে শরীরে কাপড় রাখতে চাইতো না, পূজা করতে চাইতো, পরিবার বিভিন্ন সমস্যা হতো। তারপরে সাতক্ষীরার এক কবিরাজকে দেখানো হলে সে বলে যে তার জন্য একটা ঘর বানিয়ে দেওয়ার জন্য। কবিরাজ বলে তার সাথে 7টি জিন বেঁধে দিয়েছে, তা কোনোদিন ছাড়ানো যাবে না। এরপরে তেমন কোনো সমস্যা হয়নি। 7 বছর পরে তারা ভাবে যে কোনো সমস্যা নেই, তাহলে ঘরটা বিক্রি করে দেয়, মানে একটা ঘর বানানো হয় তার জন্য আসলে। তখন আবার ওই সমস্যা দেখা দেয়, ওইবার তার শরীরে রগে রগে ব্যথা এবং ইন্ডিয়া নিয়ে যায়, ডাক্তার কোনো রোগ পায় না। তারপরে ডাক্তার ব্যথা দেখে, সারা শরীরে অপারেশন করে, কিন্তু কোনো সমস্যা নেই। তারপরে 2012 সালে সে মারা যায়। তার 3 মাস পর স্বামী মারা যায়। পরে এক হুজুরের কাছে যায়, সে ওই একই কথা বলে এবং কারো দ্বারা ভালো করা সম্ভব না। সে আরো বলে যে তার ছেলে মেয়ে একই সমস্যায় মারা যাবে, আমার খালা মারা যাবে একই সমস্যার জন্য, কারণ তারা দুজনই আপন বোনের মতো সম্পর্ক ছিল। আমার খালার নাম রিনা বেগম, ঠিকানা খুলনা, বয়স 35-এর কাছাকাছি, সমস্যার সমাধান বা এরকম কিছু একটা। আমি প্যারানরমাল অ্যাক্টিভিটিস নিয়ে আপনার কাছে জানতে চাইবো, কারণ এই সমস্যার সমাধান তো আসলে আপনি আপনার জায়গা থেকে নিশ্চয়ই দিবেন না। হ্যাঁ, রেডিওতে যেহেতু উনি মারা গেছে আর সমাধানের কিছু নাই এখানে। হ্যাঁ, এটা অনেক সময় হয়। এই ঘটনাটা আমার আম্মার সাথে ঘটছিল একবার। যারা বেদেপল্লী থেকে আসে, বেশিরভাগ মহিলারা আসে, ওরা কিছু তন্ত্রমন্ত্র পারে, যে তন্ত্রমন্ত্রটা সীমাবদ্ধ, ওরা খুব ভালো হিপনোটাইজ করতে পারে। এটা এক ধরনের হিপনোটিজম, মানে যদি সায়েন্সের ক্ষেত্রে আসি তাহলে হিপনোটিজম। আর প্যারানর্মাল দিক দিয়ে গেলে সেটা হচ্ছে তার তন্ত্রমন্ত্র ইউজ করে মহিলা, ওরা ক্যাপচারই করে মহিলাদেরকে, গিয়ে বলবে আমাকে 1 কেজি চাল দেন, এমন কোনো কথা বলবে যে কথাটা মিলে যাবে আপনার সাথে। এই যে আমার আম্মার সাথে যেটা হয়েছে, আম্মারে বলতেছে যে আমাকে 1 কেজি চাল দেন, গম দেন, আলু দেন। ইভেন এমন কি আম্মা ওই মহিলাকে গয়না দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের গ্রামে ঘটনাটা করছে আজকে থেকে 7-8 বছর আগে। আমি তখন কলেজে ছিলাম, বাসায় আসছে, আম্মা তখন অ্যাবনর্মাল এবং আলমারি পুরা খোলা, আমার যে গয়না টয়না আছে সবই অলরেডি মহিলা নিয়ে গেছে। পরে নাকি আমাদের বাসায় যে দারোয়ান ছিল সে বাইরে দেখছে, ইনস্ট্যান্ট সাথে সাথে বাইরে দেখছে ওরা কেউ নাই, লুকাই গেছে আর কি। আমরা এরকম ছবিতেও দেখেছি, গোল্ড টোল্ড যেগুলো আছে সেগুলোতে সমস্যা আছে, ওগুলো তোমাকে পরিশুদ্ধ করে দিতে হবে, একটু ওয়াশ করে দিয়ে। হ্যাঁ, বিষয়গুলো এরকম ঘটছে। এরকম তন্ত্রমন্ত্রের মধ্যে কিছু তন্ত্রমন্ত্র ক্ষেত্রে রং হয়ে যায়, যেমন চিকিৎসা যেমন থাকে, কিছু চিকিৎসার রং হলে রোগী মারা যায়, ঠিক তেমনি ওদের তন্ত্রমন্ত্রের রং হলে খারাপ জিনিসগুলো আক্রমণ করে। তখনই ওই মহিলার উপরে এই জিনিসটা হয়েছিল, খারাপ আক্রমণ করছিল এবং জিনরা থাকার জন্য বাসস্থান খোঁজে। আমরা বলি না উদ্বাস্তু মানুষ, যে ওদের বাসস্থান নাই আর কি। জিনদের দলও এরকম জিন আছে যাদের কোনো বাসস্থান পাচ্ছে না, তারা থাকার জায়গা পাচ্ছে না, বা এমন জায়গা চায় যেটা নিরিবিলি। তো এমনও হতে পারে জিনরা চাচ্ছে যে আমাকে থাকার জায়গা তো আমি ডিস্টার্ব করবো না, কিন্তু যখন বললো যে বাড়িটা বিক্রি করে দিছে, তারপরে আবার উনি অসুস্থ হয়ে গেল, তারপর মারাই গেল। বিষয়টা এরকম হতে পারে আর কি। একজন আমাকে টেক্সট পাঠিয়েছেন, মেইল পাঠিয়েছেন, ইনফ্যাক্ট আমি বলবো নাহিদ নামের। আমার বয়স 21 বছর, আমি মেডিকেলে পড়ি, একটি মেয়ের সাথে সম্পর্ক করার জন্য নানা পীর ফকিরের শরণাপন্ন হই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেইল। ব্ল্যাক ম্যাজিকের কাজ করি, তাদের কথায় কাঁচামাটির পাতিল পোড়ানো, কখনো মেয়ের বাসায় তাবিজ রাখা, এসব কাজ করেছি। আমি তখন থেকেই ধার দেনায় জড়িয়ে পড়ি। আমি এখন অনেকগুলো মিথ্যা নিয়ে বেঁচে আছি। আমি এখন এই ঝামেলা মুক্ত হতে চাই। দয়া করে ট্যারোট থেকে মুক্তির পথ জানাবেন, আমার জন্য দোয়া করবেন। কি বলার আছে? এটার খুব ভালো আনসার আছে ভাইয়া। এই ব্ল্যাক ম্যাজিকে যে একবার ঢুকে যায় এখান থেকে সে বের হতে পারে না। জিনিসটা একদম মাফিয়ার মতো ভাই। মাফিয়াতে একবার ঢুকে গেছি আমি, আর এখান থেকে বের হওয়ার রাস্তা নাই, কারণ আমি যে বের হয়ে যাই তো গোপন তথ্যগুলো ফাঁস হয়ে যাবে। ঠিক বিষয়টা এরকম। ওকে, তো এই ব্ল্যাক ম্যাজিক করার পর আপনার যেটা সর্বপ্রথম সমস্যা হবে সেটা চোখের সমস্যা এবং শারীরিক সমস্যা। আপনার শরীর আস্তে শুকিয়ে থাকবে এবং ওয়েট কমতে থাকবে। মানসিক সমস্যাগুলো হবে, ঘুম কম হবে। ইভেন যদি কেউ কাউকে ব্ল্যাক ম্যাজিক করে, আত্মীয়স্বজন ব্ল্যাক ম্যাজিক করছে বা কোনো ক্ষতি করার চেষ্টা করছে, তখনও দেখবেন ওয়েট কমতে থাকবে এবং ঘুম নষ্ট হবে এবং খাওয়া দাওয়া রুচি পাবেন না। এই আস্তে আস্তে এটা স্টার্টিং শুরু হয়। ওনার ঠিক সেম জিনিসটা হয়েছে। উনি একটা মেয়ে পাওয়ার জন্য করছে, মেয়ে তো উনি পাই নাই কনফার্ম। তো আলটিমেটলি উনি নিজেকে নিজে হারাই ফেলছে। সমাধান হচ্ছে আল্লাহর কাছে মাফ চাওয়া,
তওবা করা, তওবা যদি আল্লাহ কবুল করে অবশ্যই ইনশাআল্লাহ আপনি মাপ পাবেন। চমৎকার উত্তর। ওকে, মিজানুর রহমান নামের এক বন্ধু আমাদেরকে মেইল করেছেন। হ্যালো, আমি মিজানুর রহমান, আমার বয়স 35 বছর, থাকি রামপুরার বনশ্রীতে, বিয়ে করেছি 5 বছর। আমার ওয়াইফের নাম আইরিন সুলতানা। ট্যারট কার্ড সম্পর্কে প্রথম এবিসির মাধ্যমে জানি। আমি কিছু ঘটনা শেয়ার করতে চাই। আজ থেকে 7 বছর আগে আমি একটি স্বপ্ন দেখলাম যে বাতাসে ভেসে বেড়াচ্ছি। রাস্তায় হাঁটার সময় ইচ্ছা করলেই ভেসে বেড়াতে পারছি, সিঁড়ি দিয়ে নামার সময় ভেসে নেমে যেতে পারছি। বাট আমার এক আত্মীয়ের মাধ্যমে কোনো একজন লোক আমার হাত দেখায়। তখন আমার কোনো চাকরি ছিল না। উনি আমার হাত দেখে অনেক কিছু বললেন। এও বললেন যে আমার হাতে আধ্যাত্মিক ক্ষমতার চিহ্ন আছে। আমি অবশ্য ছোটবেলা থেকে টুকটাক ঝাড়ফুঁক জানি, যেটা আমার দাদার মাধ্যমে পেয়েছিলাম। অবশ্য এখন আর তা আমল করি না। ওই লোককে হাত দেখানোর পর থেকে আমি আর কখনো সেই স্বপ্নটা দেখি না। পরে জানতে পারলাম যে উনি একজন আধ্যাত্মিক সাধক। আরো অনেক কিছু জানলাম ওনার সম্পর্কে, যা বলতে চাচ্ছি না। ওকে, আমি আমার খুব কাছের একজন মানুষকে ওনার কাছে নিয়ে গিয়েছিলাম, যে কিনা স্বপ্নে অনেক টাকা পয়সা দেখতো, নিজেকে টাকা কুড়াতে দেখতো, এও দেখতো যে কান থেকে অনেক ময়লা খুঁচিয়ে বের করেছে, যেটা দেখলে নাকি সত্যি সত্যি অনেক টাকা পয়সা হাতে আসতো। বাট ওনার কাছে নিয়ে যাওয়ার পর এইসব স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেল। বাট অন্য একটা ভালো কাজ হয়েছে, যেটা আমি বলতে চাচ্ছি না। আমি রেজা ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি ওনার অ্যাক্টিভিটি সম্পর্কে না জানলেও বুঝি উনি কিভাবে মানুষের সব বলে দিতে পারেন। তার কিছুটা আমি অন্য একজনকে দেখে উপলব্ধি করেছি এবং করছি। ট্যারট কার্ড হচ্ছে একটা উছিলা মাত্র, আমি বলবো ভাওতাবাজি। আমরা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, আমিও বলি আমরা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, আমরা বাক্যটা এখানে উচ্চারণ করেছি। আমরা প্রথম থেকে এটা বলছি, আসল জিনিসটা হলো রেজা ভাইয়ের আধ্যাত্মিক ক্ষমতা। আমি যতটুকু জানি রেজা ভাইকে তার এই ক্ষমতার জন্য অনেক কষ্ট করতে হয়। মাঝে মাঝে রেজা ভাইকে প্রচন্ড গরমের মধ্যেও শীতের কাপড় পরতে হয় শুধুমাত্র তার এই কাজের জন্য। আর এই কাজ খুবই কঠিন কাজ। রেজা ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আমি কি আমার সেই স্বপ্নটা ফেরত পেতে পারি? আমার সেল নাম্বার। তার আগে আপনি বলেন, আপনি কি গরমের মধ্যে? হ্যাঁ, আচ্ছা, ওকে, নামটা কি? ওর নাম হচ্ছে মিজানুর রহমান। আচ্ছা, মিজানুর ভাই, আপনি যদি পারেন আমার সাথে দেখা করেন। হ্যাঁ, আমার ঠিকানা পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, আমার ভালো লাগছে। উনি যে বললো কিছু বিষয়গুলো সত্য। ট্যারট কার্ড বিশ্বাস করা যাবে না। আমি প্রত্যেকটা এপিসোডে বলি ট্যারট কার্ডকে বিলিভ করা যাবে না। আমি অনেকগুলো দেশ ঘুরছি, এটা মিজানুর ভাই ঠিক বলছে। আমাকে উনি তো আমার চেয়ে মানে ভয়ঙ্কর আধ্যাত্মিক। আমার যেটা সমস্যা হয়, গরমের বিষয়ে যে বললো, আমার ঠান্ডা লাগে বেশি। আমার গরমকালেও শীত লাগে, শীতকালে তারও শীত লাগে। তো এসি টেম্পারেচার আমি এমন রাখি যে টেম্পারেচার অন্য কেউ আমার রুমে ঢুকলে বলে রুমটা অনেক গরম। এমন না যে আমার বডিতে কোনো অসুখ আছে, কিন্তু এই বিষয়গুলো হয়, শীত লাগে প্রচন্ড। আবার এমনও ঘটনা ঘটছে ইংল্যান্ডে, যেটা আপনি অনুমতি দেন তাহলে বলবো আর কি। হ্যাঁ, এটার সাথে রিলেটেড বিষয়টা। আমি সবসময় বিশ্বাস করি মানুষের ইনকাম, মানুষ তো আলটিমেটলি গোল হচ্ছে পয়সা কামানো। আলটিমেট গোল হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাবে, সে বউ বাচ্চা নিয়ে শান্তিমতো থাকবে। তো আমারও সেরকম অবস্থা। ইংল্যান্ডে লেখাপড়া করতাম, তার পাশাপাশি জব করতাম। প্রথম জব করতে কষ্ট হতো, তো জব বাদ দিয়ে দিলাম, বিজনেস শুরু করলাম। তো এখন জব যখন বাদ দিলাম, তখন আমার কাছে টাকা নাই। আমার আম্মা আব্বা দেশ থেকে আমাকে দিত, ইংল্যান্ডে খরচটা ছিল সেটা পাঠাইতো। প্রথম গেছি, টাকা নষ্ট করতাম, উল্টাপাল্টা ঘুরতাম ফিরতাম, মানে যেটা মন চায় করতাম। টাকা শেষ, যখন জবও নাই টাকাও নাই। টাকা আমার কাছে আছে মাত্র 250 পাউন্ডের মতো ব্যাংকে। এটা দিয়ে আমার 1 মাস চলতে হবে, যেটা অসম্ভব। বাসা ভাড়া, খাওয়া দাওয়া, অনেক খরচ। তখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার যদি কোনো মেধা থাকে সেই মেধাটা আমি যাতে কাজে লাগাতে পারি। তো আমি আইটি স্টুডেন্ট, আইটিতে লেখাপড়া করছি। তো আমি বিভিন্ন সফটওয়্যার কাজ পারতাম। আমার একটা বিশেষ জায়নামাজ আছে, বিশেষ জায়নামাজ। সেই জায়নামাজে আমি বসে সবকিছু করি আর কি, আল্লাহর কাছে চাই। তো আমি খুব শর্ট করে বলি, তো আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাকে ব্যবস্থা করে দাও। সারা রাত জাগলাম, জায়গায় আমি কিছু পেপারে আমি লিখলাম আমি কি কি কাজ পারি, কম্পিউটারে পারি, সেই পারি। লেখার পরে ভোর তখন বাজে 5:30 বা 6টা হবে। ইংল্যান্ডের বাড়িগুলো এরকম যে বাড়ির প্রতিটা দরজার সামনে একটা লেটার বক্স থাকে, মানে দরজার মধ্যে একটা ফাঁক থাকে, ওই ফাঁক দিয়ে চিঠি পত্রিকা দেওয়া যায়। তো ভোরবেলা আমি যা যা পারি অফসেট পেপারে প্রিন্ট দিয়ে মাঝখান দিয়ে কাটলাম, কেটে 2 ভাগ করলাম। তো এখানে সব লেখা আছে আমি এই কাজগুলো পারি, আমি আইটি স্টুডেন্ট, আমার ফোন নাম্বার এত। তো মানুষের বাসায় গিয়ে আমি চিঠি দেওয়া শুরু করলাম। আমি যে বেরোইছি, আমি জ্যাকেট পরে বেরোইছি, 5:30 6টা এরকম হবে। জাস্ট আলো ফুটছে আকাশে। জাস্ট আমার এলাকাতে মানে 50-60টা বাসায় আমি লেটার দিছি আর কি, 100টা বাসায় হবে হাইয়েস্ট। আর ওখানে তখন রাস্তার মধ্যে স্নোফল হচ্ছে, বরফ পড়তেছে। ঠিক 1 ঘন্টা পরে আমার খেয়াল আসছে যে আমার তো পায়ে শক্তি পাচ্ছি না। তাকায় দেখি হাফ প্যান্ট আর পায়ে, মানে হাফ প্যান্ট আর স্যান্ডেল পরা, ঠিক অর্ডার টাইপ প্যান্ট ছিল। আর উপরে জ্যাকেট ঠিকই আছে আমার। তাকায় দেখি পা আমার নীল হয়ে গেছে, 2টা পা পুরা নীল। আমি হাঁটতে পারতেছি না, কোনো মতে ধরে, মানে কোনো মতে মানে চেষ্টা করছি তাতে বাসায় গেলাম। গিয়ে আমাদের গিজার ছিল বাসায়, যেখানে মানে পানি এরকম গরম হয় যে গরমটা চামড়া আপনার জ্বলছে যাবে। ওই পানিতে আমি ঢুকা দিচ্ছি পা 2টা, নীল পা 2টা ঢুকা দিচ্ছি। ঢুকায় পায়ে কোনো ফিলিংস নাই। আমি তো আল্লাহ করতে শেষ, আমি আজকে ডেড। আমার 2 পাশে আইস বাইট যেটাকে বলে, পুরো পা আমার নীল হয়ে গেছে, পায়ে কোনো শক্তি নেই। পায়ে আমি নখ দিয়ে গুতাচ্ছি, কোনো ফিলিংস নাই, কিছু নাই। আধা ঘন্টা অলমোস্ট ফুটন্ত পানির মধ্যে পা ছিল আমার। আস্তে আস্তে আল্লাহর রহমতে নরমাল হলো পাটা। আমি জাস্ট ঘুমালাম, সাথে সাথে ফোন কল যে আমার এটা লাগবে, আমার সেটা লাগবে। তখন আল্লাহর রহমত
যে অন ইনকাম শুরু হলো আর কি, তখন অনেক টাকা পয়সা ইনকাম করলাম প্রচুর। এটাই বলবো আপনাদেরকে যে আপনারা যে আমার কাছে বলেন যে ভাই আমার ইনকাম হচ্ছে না, চাকরি হচ্ছে না, ট্যারট কার্ড পড়ে দেন, আর সবকিছু আপনার ব্রেনে আছে। ট্যারট কার্ড পড়াও আমার কাছে হচ্ছে লাস্টে আসবেন যখন আপনি নিজে ফেল করবেন, তখন আপনি তো স্টার্টিং এর আগে চলে আসতেছেন, কোনো কিছু শুরু করার আগে আমার কাছে আসতেছেন যে ভাই হেল্প করেন। হেল্প তো আপনি আপনাকে করবেন, এই জন্য বলে হেল্প ইউর সেলফ, নিজেকে হেল্প করেন, তারপরে আমি আপনাকে হেল্প করব। সৃষ্টিকর্তা তাকেই হেল্প করেন যিনি নিজেকে হেল্প করেন। এটাই ওনার ইমেলের সাথে বিষয়টা জড়িত। তখন আমার শীত লাগে নাই, 1 ঘন্টা পরে শীত লাগছে। মিজানুর রহমান ভাই, অনেক ধন্যবাদ। আমরা আরেকটা মেইল পড়ে আমরা একটু ব্রেকে যেতে চাই। মেইলটা হচ্ছে এরকম যে, কিবরিয়া ভাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি শাকিল আহমেদ, সিঙ্গাপুর থেকে। আমার ফোন নাম্বার এটা। ট্যারট কার্ড সেগমেন্ট সরাসরি শুনতে পারি না বলে শুক্রবার সকালে ডাউনলোড করে শুনি। গত শুক্রবার এপিসোডটি ডাউনলোড করে 10-15 মিনিট শোনার পর আমার কাছে একটা SMS আসে, মিটিং এ আছে, 5 মিনিটের মধ্যে উপস্থিত থাকতে হবে। মানে মিটিং আছে ওনার, 5 মিনিটের মধ্যে উপস্থিত থাকতে হবে, এরকম একটা SMS ওনার মোবাইলে আসে। আমি যে রুমে কাজ করছিলাম সেখানেই আমার কাঁধ ব্যাগটা রেখে তালা মেরে চলে যাই। এসে তালা খুলে দেখি আমার ব্যাগটা নেই, আর পাইনি। মজার কথা হলো, যতদিন ট্যারট কার্ড নিয়ে কিছু করছি বা শুনছি, কিছু না কিছু হচ্ছেই। বিশেষ দ্রষ্টব্য, তালা নিজ হাতে লাগিয়েছিলাম এবং আমি নিজেই খুলেছি, আর কারো কাছে কোনো ডুপ্লিকেট চাবি নাই। কেন এমন হচ্ছে যদি উত্তর দেন, চিরকৃতজ্ঞ থাকবে। হ্যাঁ, কেন এমন হচ্ছে এটা কিন্তু লাস্ট এপিসোড অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, ট্যারট কার্ডের ক্ষতি কি কি। আমাদের কাছে একজন আসছিল একটা কোশ্চেন নিয়ে, লাস্ট এপিসোড একটা ইমেল আসছিল যে ভাই কি হয়, কেন ক্ষতি হচ্ছে, আমি আনসার করছিলাম সেটা। ট্যারট কার্ড হচ্ছে শয়তানের কার্ড। যখন আপনি শুনবেন বা এটাকে বিলিভ করা শুরু করবেন, আপনার ক্ষতি হবে। ইভেন আমাদের যখন স্টার্টিং হলো আমাদের প্রোগ্রামটা, রেডিওতে অনেক কিছু হয়ে গেছে, এটা কিন্তু কিবরিয়া ভাই নিজে সাক্ষী, এবং রেডিওর যারা এখানে যারা এমপ্লয়িরা আছে তারা সবাই স্বীকার করতেছে যে না, সামথিং রং, অনেক কিছু হচ্ছে এখানে। ইভেন অনেক কমেন্ট আপনারা দেখবেন আমাদের ফেসবুকের পেজে, অনেকের যেদিনই আমাদের বৃহস্পতিবারে অন ইয়ার হয় এই প্রোগ্রামটা, তখনই অনেকের অনেক কিছু, কারো মাথা ব্যথা, কারো মোবাইল ভেঙে যায়, কারো মোবাইল বন্ধ হয়ে যায়, কারো এই ক্ষতি হয়, সেই ক্ষতি হয়, বা আজকে প্রোগ্রাম শুনলো কালকে সকালে উঠে কিছু একটা হয়ে গেছে, এরকম প্রবলেম হচ্ছে। তো আপনারা শুনবেন এন্টারটেনমেন্টের জন্য, এর চেয়ে বেশি মনে কিছু করবেন না। যদি এর চেয়ে কিছু মনে করেন তাহলে কিন্তু আপনাদের এগুলো হতে পারে, আমি এটা বলবো। ওকে, এবং সেই জায়গাটা থেকেই আমরা আপনাদের জন্য একেবারে স্পষ্ট ভাষায়, কারণ আমরা যদি এটা বারবারই বলতে থাকি যে এটা আসলে নেগেটিভ কিছু হয়, তাহলে অনেকেই শুনবেন না এই অনুষ্ঠান, এবং আসলে আমাদের জন্য লস। কিন্তু দ্য রিয়েল ট্রুথ ইজ লাইক দ্যাট, এবং সেটা হচ্ছে রিজার্ভার ভয়েস, এবং সেখানে আমাদের আসলে কোনো কিছু এডিট আমরা করিনি, আমরা এটাই আসলে বলতে চাই আপনাদেরকে, এবং সেই জায়গা থেকে সিদ্ধান্ত একেবারেই আপনার। আমার মনে হয় বিটার ট্রুথটা জানা থাকলো সবার, এরপরে সিদ্ধান্তটা সবাই ব্যক্তিগত পর্যায়ে থেকে নিতেই পারে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরি, মাত্র 4 মিনিটের বিরতি। আপনারা আছেন দরের ট্যারট কার্ড স্পেশাল সেগমেন্টে। দিস প্রোগ্রাম ইজ হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। স্পেশালি থ্যাঙ্কস আমাদেরকে সবসময় কোঅপারেট করবার জন্য। প্রিয় শ্রোতা, আমরা একটা বিষয়ে আপনাদেরকে বলবো বিরতি থেকে ফিরে এসেই। আনলাকি 13 একটা ব্যাপার আছে পৃথিবীতে। কেন আনলাকি 13 ব্যাপারটা আসলো সেটা হয়তো অনেকেই জানেন, আজকে আরো ভিন্নভাবে জানবেন। বিষয়টা নিয়ে রেজা ভাই কথা বলবেন। আমরা বিরতির পর ফিরে এসেই এই বিষয়টি তার কাছ থেকে জানবো। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর FM 89.2 কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ABC Radio 89.2 FM. Breaking news. ভিন গ্রহের এলিয়েন কাঁচা খেয়ে ফেসে গেলেন। আমাদের নরসিংদী সংবাদদাতা জানান, মনোহরীর দোকানদার রশিদ আলী ভিন গ্রহের একটি এলিয়েনকে বশ বানিয়ে ফেলেছেন। এলিয়েনটিকে দিয়ে দোকানে ঠোঙা বানানো ছাড়াও বাড়িতে কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চাকে ঘুম পাড়ানো সহ সব কাজ করিয়ে নিচ্ছেন। দোকানে ছিল কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা মরিচ খরিদ করতে, এইগুলো তো আমি বেশি না। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, আমি তখন ধরাই দিলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বাস, তারপর থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আমের স্বাদে কি যে মজা পাইলো। কাঁচা আমের স্বাদে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কাঁচাই যখন খাবেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। গুড লাক টপার বল পেন এর 0.6 mm টিসি বল দেয় স্মুথ রাইটিং এর দারুণ এক্সপেরিয়েন্স। এখন লেখা মানেই ফান। গুড লাক, ক্রিয়েটিং সাকসেস। 1 2 3 4 5 ফিল দ্য টেস্ট, বসে চুপচাপ। Hurry up, it's cheese puff. 1 2 3 4 5 say what? 5 4 3 2 react. Hey, shake it, move it, love it, take it, move it, love it, move it, take it, stop, wait a little bit, and say 1 2 3 4
চিজের সাথে চিজ পাপস, প্যাক শেষ হয় তবু মেটে না স্বাদ। চিজ পাপস, দিস ইজ রিয়েল চিজ। ব্রেকিং নিউজ, ভিন গ্রহের এলিয়েন কাঁচা খেয়ে ফেসে গেলেন। আমাদের নরসিংদী সংবাদদাতা জানান, মনোহরীর দোকানদার রশিদ আলী ভিন গ্রহের একটি এলিয়েনকে বশ বানিয়ে ফেলেছেন। এলিয়েনটিকে দিয়ে দোকানে ঠোঙা বানানো ছাড়াও বাড়িতে কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চাকে ঘুম পাড়ানো সহ সব কাজ করিয়ে নিচ্ছেন। দোকানে আইছিল কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা মরিচ খরিদ করতে। এইগুলা তো আমি বেশি না, হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, আমি তখন ধরাই দিলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বাস তারপর থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আমের স্বাদে কি যে মজা পাইলো। কাঁচা আমের স্বাদে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কাঁচাই যখন খাবেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। কি ভাবছি? ক্লিক ক্লিক ক্লিক, খড়ের গাদার মধ্যে শুই ফেলে টুক করে বের করে ফেলবেন, ব্যাপারই না, আলো আর আলো। তাই? জি। তাহলে জ্বালাও দেখি, আরেকটা সুই দাও। জি। মামা সাত করে জ্বালায় দেন। আলো তো না, যেন স্টেডিয়ামের ফ্লাড লাইট। ক্লিক এনার্জি সেভিং ল্যাম্প, নো প্রবলেম, নো টেনশন। খাওয়ার বেগে চলছে খাওয়া চট্টগ্রামের রকি সবার চেয়ে এগিয়ে। কক্সবাজারের রুবেল চোখ বন্ধ মুখ খোলা দেখে মনে হচ্ছে এই জীবন ওর শুধু পিঠা খাওয়ার জন্যই। কিন্তু না, রাঙামাটির রাসেল কি চমৎকার, ওয়াও কি চমৎকার, তার হাতে বুঝে যাবে মোজো পিঠা খাদক পুরস্কার। মোজো পিঠা উৎসব ইজ অন। দেশের সবচেয়ে বড় পিঠা উৎসবে এসে দেখাও তুমি কত বড় পিঠা খাদো। এছাড়াও লালন গান সহ থাকছে আরো সব ফান এন্ড গেমস। 13 ও 14 জানুয়ারি পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ, খুলশী, চট্টগ্রাম তোমার অপেক্ষায়। গুড লাক টপার বল পেন এর 0.6 mm টিসি বল দেয় স্মুথ রাইটিং এর দারুণ এক্সপেরিয়েন্স। এখন লেখা মানেই ফান। গুড লাক, ক্রিয়েটিং সাকসেস। শুরু হয়ে গেছে 500 মিটার দৌড় কম্পিটিশন। মাঠ কাঁপিয়ে ছুটছে সবাই, কিন্তু আমাদের হোসেন বল্টু ক্লান্ত কাছিমের মতো সবার পেছনে হেলে দুলে আসছে। প্যাকেট থেকে আমরস ক্যান্ডি বের করে খাচ্ছে। এ কি, ক্যান্ডি মুখে দিতেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি তেড়ে আসছে। জান বাঁচাতে দৌড় দিয়েছে বল্টু, একে একে সব প্লেয়ারকে ক্রস করে ফিতা চিরে সোজা মাঠের বাইরে। মুখে যখন পাকা আমের ঘ্রাণ, তখন মৌমাছির কি দোষ? আমরস ক্যান্ডি, গাছে পাকি প্যাকে থাকে। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। 4 মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রেজা ভাই আছেন আজকে আমাদের সাথে এই সেগমেন্টে। রেজা ভাই না থাকলে আসলে এই রাউন্ডে হবেই না, সো আজকে থাকার মানেটা রেজা ভাই অফকোর্স আছেন এবং আমাদের সঙ্গে আছেন খান সাহেব। ফেসবুকে তার আইডি হচ্ছে খান সাহেব। কি রে ভাই, একটু যদি মাঝখানে কথা বললাম, আমি জি। জাস্ট 1 মিনিট সময় চাচ্ছি একটা কমেন্ট করে নিতে। শিওর। মানুষ আমাদেরকে কমেন্ট দিচ্ছে, তো আমি কমেন্টে সবগুলো আনসার করার চেষ্টা করি আগে সব সময়, যদিও পারি না, বাট ইনশাআল্লাহ ফেসবুকে আমাদের যে পেজটা আছে সেটা হচ্ছে www.facebook.com, তারপরে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে DARROT.tarot। এই পেজটা অনেকগুলো ফেক পেজ তৈরি হয়েছে, যেগুলো ফেক পেজ সেগুলোতে গেলে বিপদে পড়বেন। আমাদের পেজটাতে সবচেয়ে বেশি লাইক যেটা, সেটা হচ্ছে আসল পেজ। যেগুলোতে কম লাইক সেগুলো নকল পেজ। এটা সবচেয়ে সহজ উপায় বোঝার। জি, লাইক দিয়ে দেবেন এবং ওই পেজটিতে রেজা ভাই অ্যাডমিন এবং রেজা ভাই এটা সারাদিন ডিল করেন। এই পেজটি থেকে আপনি ব্যক্তিগত সমস্যার সমাধান তার কাছ থেকে পেলেও পেতে পারেন। ওকে জি, আমি কিছু কমেন্টগুলো দেখবো আর কি। কমেন্টগুলো আপনাদেরকে যারা কমেন্ট করেন সেগুলো পড়া হয় না সবসময়, কিন্তু চেষ্টা করবো পড়ার প্রতি এপিসোড এখন থেকে। আবির হাসান লিখেছেন, আসসালামু আলাইকুম রেজা ভাই, আমি আপনার অনেক বড় ভক্ত। আপনি যা বলেন তা খুব ভালো লাগে এবং বিশ্বাস করতে মন চায়। তবুও আমি অনেক জিন ভূত প্যারানর্মাল জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। ডর অনুষ্ঠানটি আমি একটাও মিস করি নাই। আমি আছি, আপনার পাশে থাকবো সবসময়। দোয়া থাকবে ভাই। ভাই ধন্যবাদ এটা বলার জন্য। দোয়াটা আমরা চাই সবসময়, যাতে দোয়া করেন যাতে আমরা সুস্থ থাকি। আমরা দোয়া করি আপনি ভালো থাকেন। তারপরে অন্তর সুমন ভাই লিখেছেন, রেজা ভাই আপনার ট্যারট কার্ড প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে, আর বেশি ভালো লাগে আপনার দেওয়া তথ্যগুলো। জানতে চাই আরো বেশি বেশি করে জানাবেন। তারপরে রায়হান YWC লিখেছেন, কাউকে শেখানোর দরকার কি ভাই? আপনার জীবনের কাহিনীগুলো একটু বলবেন, ধন্যবাদ। অনেকে আমার জীবনের কাহিনী শুনতে চায়, তো আমি একদিন কিবরিয়া ভাইয়ের জীবনের
হ্যালো 920 তে নিয়ে আসতে হবে হ্যাঁ, আপনাকে। আমি একদিন হ্যালো 1020 আমার জীবনের সব গল্প বলবো। আমার জীবনে এমন এমন গল্প আছে যেটা শুনলে আপনারা অবাক হবেন যে আসলে কেমনে সম্ভব এটা। তো একদিন বলবো ইনশাআল্লাহ, সময় পেলেই বলবো একদিন। ওকে। তারপরে এমডি সোহেল রানা লিখেছেন সময়টা আর একটু বাড়ান, সময়টা বাড়ালে ভালো হয়। পারভেজ হাসান লিখেছেন সময়টা বাড়ান। আচ্ছা, সময় বাড়ানো নিয়ে আমি একটু বলিনি, কারণ অসংখ্য শ্রোতারা সময় বাড়ানো নিয়ে বলেন। আমাদের আসলে প্রথমে পরিকল্পনা ছিল এই পার্টিকুলার সেগমেন্ট হবে মাত্র 15 মিনিটের, ঠিক আছে, কিন্তু আপনাদের অনুরোধেই আমরা এটা আসলে 1 ঘন্টা করেছি। তো আপাতত আমরা 1 ঘন্টাই রাখছি। তারপরেও এটা যদি পাবলিক ডিমান্ডের জায়গা থেকে আরো বেশি বড় করতে হয়, কারণ ডরের যে আগের যে ফর্মটা ছিল শুধু আগাগোড়া স্টোরি থাকবে। আমরা প্রথমত একটা কথা আপনাদেরকে বলি, বাংলাদেশে চেষ্টা করেছি ভিন্ন কিছু করার জন্য, মানে ভৌতিক সমস্যা রেডিওতে প্রায় প্রত্যেকটা রেডিওতেই একটা করে অনুষ্ঠান আছে, কিন্তু আমরা অবশ্যই থ্যাঙ্কস দিব তাদেরকে, কারণ তারা নিশ্চয়ই ভালো কিছু করেছেন বলে শ্রোতা প্রিয়তা পেয়েছেন। কিন্তু আমরা চেষ্টা করেছি সেই স্রোতের বাইরে গিয়ে একটু ভিন্ন কিছু করার জন্য, এবং এই জন্য দেখবেন যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে আমরা প্রথম বলি যে হন্টেড প্লেস ভিত্তিক শো, হন্টেড প্লেস ভিত্তিক শো। আমরা প্রতিটা এপিসোডেই এই হন্টেড জায়গায় গিয়ে কিংবা হন্টেড জায়গা নিয়ে বর্ণনা দিয়ে ওখানকার ফ্লেভার তুলে ধরে আপনাদেরকে গল্পগুলো বলার চেষ্টা করি। এবং আমরা আসলে ভয়টা আপনি পাওয়ার জন্য, ভয়টাকে যদি এনজয় করতে চান তাহলে আপনাকে কি করতে হবে সেটা একটা ফর্মুলেটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করি। আর এটারই একটা সেকেন্ড স্টেপ আমরা বলবো যে আপগ্রেড ভার্সন হচ্ছে এই ট্যারট কার্ড রাউন্ডে, যেটা রেজা ভাইকে নিয়ে আমরা আপনাদের সঙ্গে আছি, এবং এটা একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। অনেকেই আগের ফর্ম যেটা আছেন সেটাকে অনেকেই অনেক বেশি মিস করেন, এবং তার চেয়ে অনেক বেশি আমরা দাবি পাই যে এটা যেন বাড়ানো হয় সময়। তো আসলে চলতে থাকুক, সেক্ষেত্রে যদি আসলে গণদাবি যেদিকে ভর করবে আমাদের সেদিকেই যেতে হবে। যদি পাবলিক চায় তো সেক্ষেত্রে আমাদেরকে আরো বেশি সময় বাড়াতে হবে ডরের ট্যারট কার্ডের জন্য। দেখা যাক কি হয়। আচ্ছা, তারপরে আজমিন আবরার খান বলেছেন ইলুমিনেটি সম্পর্কে জানতে চাই। ইলুমিনেটি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান জগতে। ইলুমিনেটি হচ্ছে এমন একটা গোপন একটা সংস্থা অথবা গোপন একটা ফ্যামিলি বা গোপন একটা রাজ্য বলা যায়, সেটা নিয়ে আমি কথা বলবো, এটা নিয়ে অনেক সময় নিয়ে কথা বলা যাবে। তারপর সৌরভ চৌধুরী বলেছেন যাত্রা শুভ হোক। শাহরিয়ার হক বলেছেন ভাইয়া টেলিপোর্টেশন সম্পর্কে কিছু জানতে চাই, আমাদেরকে জানান। টেলিপোর্টেশন হচ্ছে টেলিপ্যাথির একটা ধাপ, যেটা আমি করি সব সময়। তো ইনশাআল্লাহ এটা নিয়ে আমি কথা বলবো একদিন। আপনি যদি আজকে দেখতে চান কিভাবে আমি আজকে আপনাকে একটা দেখাতে পারি। গত পর্বে আপনি চাবি নিয়ে একটা কিছু দেখিয়েছিলেন আমাকে, আজকে টেলিপোর্টেশন দেখাতে পারি। এবং তার আগে আমার মনে হয় আপনি আনলাকি 13 নিয়ে বলেন, কারণ এটা নিয়ে আমরা কিছু একটা বলতে চাচ্ছিলাম। তারপর এসো আলোর পথে উনি কমেন্ট করেছেন আপনাদের দুজনের সুরই খুব মিষ্টি। সরি, আমার সুর মিষ্টি না, কিন্তু আমার সুর খুব মিষ্টি। হ্যাঁ, আমি তো মাত্র শুরু করছি, আমি তো কিছু কথা বলতে জানি না ঠিক মতো। আচ্ছা, মোটামুটি কমেন্টগুলো পড়লাম, এখন আমরা গেস্টের কাছে যাই। হ্যাঁ জি, গেস্টের কাছে যাবার আগে আনলাকি 13 আপনি যেটা কথা দিয়ে গেছিলেন, নইলে লিসনাররা অনেক রাগ করবে। বলেন আনলাকি 13 আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা, আমরা সবসময় জানি লাকি নাম্বার, আনলাকি নাম্বার। যেমন লাস্ট এপিসোডে আপনাদেরকে বলছিলাম মনে মনে একটা সংখ্যা ধরতে, আপনারা ধরেছেন নাম্বার 7, ওটা লাকি নাম্বার। আমি কিন্তু আপনাদেরকে ফোর্স করি নাই যে 7 ধরতে হবে, আপনারাই মনে মনে ধরেছেন 7। তো এটাকে লাকি নাম্বার মানুষ ভাবে। কেনই আপনারা 7 ভাবলেন সেটা নিয়েও কথা বলা যাবে, যেহেতু আমি আজকে ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। আনলাকি 13 নিয়ে কথা বলবো। আনলাকি 13 মানুষের যে যুগে যুগে একটা ভয় ঢুকে গেছে মানুষের মধ্যে, 13 মানেই আনলাকি, 13 মানে একটা ভয়ঙ্কর কিছু একটা, সেটা নিয়ে একটু ছোট্ট করে কিছু কথা বলবো আর কি। হ্যাঁ, এটার উৎপত্তির বা এটা কিভাবে আসলো দুনিয়াতে, কেন আনলাকি 13 হলো। জি, 13 সেই সংখ্যাটা, সেটা নিয়ে মানুষের যে ভয়ভীতি, এটা যুগ যুগ ধরে চলে আসতেছে, এবং এটার নামও দেওয়া হয়েছে আনলাকি। এই নাম্বারটা 1910 সালে এটাকে বলা হয় স্ট্রিকাইফোডিয়া, একটা রোগ। সেই রোগটা অর্থাৎ হচ্ছে 13 আতঙ্ক। কেন সেই আতঙ্কটা হলো, এটাকে বলা হয় ইভিল নাম্বার বা ডেভিল নাম্বার বলা হয়। ডয়েচে ভ্যালের একটা পত্রিকা ছিল, সেটার প্রতিবেদনে বলা হয়েছিল যে যীশু খ্রিস্টের শেষ নৈশভোজনে আমাদের যে ঈসা আলাইহিস সালাম যে আছে, ওনার যে উনি মারা যাওয়ার আগে যে লাস্ট খাবারটা খেয়েছিল, সেখানে বিশ্বাসঘাতক একটা লোক ছিল, তার নাম ছিল জুডাস। সে বলেছিল আর কি যে ওখানে তার 13 জন বসে খাবার খেয়েছিল, তো এখানে 13 জন খাবার খাওয়ার পরে ওনাকে কিন্তু লাস্টে হত্যা করা হয়। আমরা জানি যে আসলে ওনাকে আল্লাহ নিয়ে যাওয়ার পরে। যাই হোক, সেই বিষয়ে আমি আগাবো না। 13 নম্বর বিষয় নিয়ে বাইবেল অনেক ধরনের কথাবার্তা আছে। হ্যাঁ, সেখান থেকে 13 যে আতঙ্ক সেটা শুরু হয়। প্রথমে ধরা হয় কোন টেবিলে 13 জনকে বসানো মানে অমঙ্গলজনক। হ্যাঁ, তারপরে 13 যুক্ত সবই আতঙ্কের ভীতি সৃষ্টি হয়ে ওঠে। স্ক্যান্ডিনেভিয়া ভাইকিং যোদ্ধা, একটা ভাইকিং মানে একটা যুদ্ধের দল আর কি, স্ক্যান্ডিনেভিয়া। জি, ওদের কিংবদন্তিতে অপদেবতা ছিল লোকি। একটা মুভি আছে ভাই, যে মুভির নামটা দা থরের ভাইয়ের নামই তো লোকি। হ্যাঁ, এগুলো সব কিন্তু বাইবেল থেকে নেওয়া আর কি। আচ্ছা, মানে নিউ টেস্টিমেন্ট থেকে। তো লোকি হলেন একটা দেবতা নাম্বার 13। 13 নম্বর দেবতা হচ্ছে লোকি, সে কিন্তু ভিলেন থাকে, দেবতাদের মধ্যে সে ভিলেন থাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ভাগ্য গণনার জন্য যেটা আমরা ইউজ করি ট্যারট কার্ডের মধ্যে 13 নম্বর পাতাটি হচ্ছে মৃত্যু, মানে কার্ড নাম্বার 13 ইন ট্যারট কার্ড, সেটা হচ্ছে মৃত্যু, ডেথ। তো
তারপরে কোনো মাসে যদি 13 তারিখে শুক্রবার পরে, তাহলে ইউরোপের মানুষের সবচেয়ে বেশি ভয় পায় তারা। 13 তারিখে ভয় পায় ইউরোপ আমেরিকানরা, আমাদের এশিয়া মহাদেশ থেকে তারা বেশি ভয় পায়। তো কারণ হচ্ছে 13 তারিখে যীশু খ্রিস্টকে যে শুক্রবারে বৃদ্ধ করা হয়েছিল, মানে মারা হয়েছিল, সেটাও ছিল 13 তারিখ। অনেক অনেক জায়গায় শোনা যায় সেটা 13 তারিখ ছিল। তারপরে ইউরোপে যেটা দেখা যায়, বিভিন্ন পত্রিকায় পাবেন যে 13 তারিখের যে নিউজ পেপার গুলো আসে, বা 14 তারিখের যে নিউজ পেপার গুলো আসে, মানে 13 তারিখের ঘটনা নিউজ পেপার একদিন পরে বের হয়, ওই দিন অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয় ইউরোপে। বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের মানে বিপদ গুলা, বিভিন্ন ধরনের বড় বড় সমস্যা গুলা, ওগুলো 13 তারিখে ওখানে বেশি হয়। নাসার অ্যাপোলো একটা রকেট ছিল, নাসার নভোযান ছিল আর কি, জি, সেটা বিস্ফোরণ হয়েছিল 4/11/1970 সাল। হ্যাঁ, 4/11/7, আর যদি যোগ করেন 4/1/17, সেটা হয় 13, এবং সে দিনটাও ছিল 13ই এপ্রিল। সেদিন ওই ট্যাঙ্কারটা ফেটে যায়। আচ্ছা, তারপর একটা মজার বিষয় আপনাদেরকে বলি, পৃথিবীর বিভিন্ন দেশে এয়ারলাইন্স গুলোতে দেখবেন 13 নম্বর নামে কোনো কক্ষ নাই, জানেন এটা? খুবই ইন্টারেস্টিং। অনেকগুলা মানে বেশিরভাগ ম্যাক্সিমাম দেখবেন যে বিমানবন্দরে 13 নম্বর নামে কোনো রুম নাই। 10 আছে, 11 আছে, 12 আছে, তারপর 14, 13 নম্বর রুম তারা রাখে না। হ্যাঁ, তারপরে আরেকটা মজার বিষয় হচ্ছে বিমানে অনেক সিট দেখবেন, আগের যেগুলো বিমান ছিল, আমরা যারা আমাদের বয়স্ক যারা আছে ওরা বলতে পারেন ভালো, 13 নম্বর কোনো সিট বিমানে নাই। 13 নম্বর সিট বিমানে হয় না, আগে এমন ছিল। ইভেন এটা যুক্তরাষ্ট্রে বেশি, যারা আমেরিকা থাকেন তারা ভালো বলতে পারেন আমার চেয়ে। যুক্তরাষ্ট্রে অনেক ভবন আছে, যে ভবনের মধ্যে লিফটের মধ্যে নাম্বার 13 নাই, 11 আছে, 12 আছে, 13 নাম্বারটা নাই, এখানে অন্য কিছু লেখা, মানে এবিসিডি লেখা, 13 নাম্বারটা জানা। এই বিষয়গুলো পশ্চিমা বিশ্বেগুলো বেশি মানে। এশিয়ার দিকে যেমন ধরেন চীনে নাম্বার 13 এর অর্থ হচ্ছে মানে মৃত্যু, জানেন এটা? যারা চাইনিজে যদি কেউ ইংলিশ, চাইনিজ ভাষা যদি ইংলিশ বলে বা চাইনিজ ভাষা যদি বলে যে 13, সেটা হচ্ছে মৃত্যু। ইভেন চায়নাতে আমি কদিন আগে গেছিলাম ভাই, গুয়াংজুতে, চায়নাতে লিফটের মধ্যে 13 নাম্বার বিষয়টা কিন্তু আছে। চায়নাতে আবার যেটা ঘটে সেটা হচ্ছে নাম্বার 4। চায়নাতে হচ্ছে কোনো অফিসে 4 তলা বলতে কোনো শব্দ নাই, এটা হচ্ছে চায়নার কাহিনী। তো এই 13 নম্বর আতঙ্কটা এইভাবেই শুরু, এটা অনেক যুগে যুগে পরম্পরায় ব্যবহারের মধ্যে দিয়ে চলে আসছে, এবং এখনো মানুষ 13 নম্বরটাকে ভয় পায়। তো আপনারা দেখবেন যদি কোনো তারিখ 13 হয় একটু সাবধানে থাকবেন, বা 13 সাথে কোনো কিছু থাকলে সাবধানে থাকবেন। এটা প্যারানর্মাল বিষয় দিক দিয়ে, কিন্তু নরমাল বিষয় দিক দিয়ে এভরি ডে ইজ এ ইকুয়াল ডে, সব দিনই সমান, কোনো দিনই খারাপ করাটাও, এটা যদি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে বলি তাহলে এটা করাটাও অন্যায় এবং এটা করাটাও ঠিক না। এবং আরেকটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে যে আমার জীবনে 2013 সাল ছিল সবচাইতে লাকি সাল এখন পর্যন্ত আমি বলতে পারি। মানে আমার জীবনের সবচাইতে ইন্টারেস্টিং যে সবচাইতে পাওয়ার যে সালটা ছিল সেটা হচ্ছে 2013 সাল। আমি আমার সবচেয়ে অর্জন বেশি 2013 সালে। কি নেই 2013-তে? আমি তো বলবো আমার জন্য লাকি 13 হয়েছে। এটা শুনে আমার লিসনাররা হয়তো অনেকবার খেপে যাবে। ওকে, যাই হোক, আমার মনে হয় যে এবার যিনি আমাদের খান সাহেব বসে আছেন অনেকক্ষণ ধরে, আপনাকে বসায় রেখে আমরা আমাদের লিসনারদেরকে মেইল পড়ে শোনালাম। মানে খান সাহেবের কোনো বেল নাই আমাদের ট্যারট কাট রাউন্ডে। ওকে, না একটু হালকা করার জন্য আসলে ফান করা। তো খান সাহেব নামটা আপনি রাখলেন কেন ভাই? আসলে আমার একাডেমিক নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান খান। তো ওটা সংক্ষেপে MARK, এম তে মোহাম্মদ, এতে আব্দুর, আর তে রহমান, কেতে খান। জি, ঢাকা আসার পরে ওটা শর্ট করছে আর কি, সবাই মার্ক নামে চিনি। মার্ক, কিন্তু খান সাহেব নামে আইডি খুলছেন কেন? খান আমার বংশগত তো পরে দেখলাম খানি করি আর কি। ওকে, ঠিক আছে। কি বিষয়, আপনি কিসের জন্য? আর বিষয়টা হচ্ছে প্রায় 5-6 বছর আগের কাহিনী। দক্ষিণবঙ্গে যারা আছে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, সবাই কম বেশি ঘেরের বিজনেস করে, যেটা চিংড়ি মাছ। জি জি, এটা হচ্ছে আমার খুলনা জেলার পাইকাসা থানা। ওইখানে আমার আব্বা 6 বছর আগের কাহিনী বলতেছি আমি। প্রায় আমাদের ওইখানে ঘের হচ্ছে পার্ট করা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এভাবে পার্ট করে 15-20 বিঘা জমি মতো আলাদা আলাদা ঘের করে। ওইখানে চিংড়ি বিজনেস করতেন আব্বা আর কি। তো আমরা তখন, আমি ইন্টার শেষ করছি আর কি, অনার্স এই টাইপের ফার্স্ট ইয়ারের। তো ঘেরে হচ্ছে প্রায় আমরা লোক রাখি, চৌকিদার আর কি। ও আবার ঘেরে থাকে আবার ভয় পেয়ে চলে যায়। কি ব্যাপার, আমরা শুনি সব কাহিনী কি। পরে আসলে সবার মুখে একই কথা, কে জানি রাতে খাবার দেয়, সব চিংড়ি মাছগুলো এক সাইডে চলে আসে, এবার জানি রাতে জন্য অনেকে দেখেছে কাঁচা মাছ খাচ্ছে। কাঁচা মাছ খাচ্ছে? চিংড়ি মাছে কাঁচা মাছ খাচ্ছে? না, মানে ভৌতিক কিছু। ও আচ্ছা, বুঝতে পেরেছি। মানে চিংড়ি মাছ এক জায়গায় জড়ো হয়, তারপর ওখানে বসে কেউ ওই চিংড়ি মাছটা খাচ্ছে। জি, আচ্ছা। এবার আমাদের তো লোকও থাকে না, আর আমাদের বিজনেসটা লস হচ্ছে ধীরে ধীরে। মানে এটা কি আপনাদের বিজনেস লস হচ্ছিল এই কারণেই? আপনারা এরকম শুনছেন কিন্তু দেখছেন না কখনো? তাহলে সবার ওই একজন না, তো এরকম 3-4 জন অনেকেরই হচ্ছে। সবার মুখে কিভাবে দারোয়ানগুলো চেঞ্জ হচ্ছিল বারবার। ওরা যে দারোয়ানগুলো আমরা চেঞ্জ করতেছি, পরে আসলে দেখলাম আমরা নিজেরা দেখি যে মানে দারোয়ানগুলো কি আপনাদেরকে এই কথাগুলো বলতো যে চিংড়ি মাছের সবার মুখে একই কথা? প্রত্যেক দারোয়ানই একই কথা। আপনার দারোয়ান চেঞ্জ করতেন কেন? আপনাদের মনে ছিল দারোয়ানরাই ঝামেলা করছে? তারপরে আমার মনে হলো কেন জানি যে আব্বাকে বললাম যে আমরা নিজের একবার থেকে দেখি, 1-2 মাস আমরা নিজেরা টেস্ট করে দেখি কি ব্যাপার কাহিনী। ভেরি ইন্টারেস্টিং। ওকে, এবার আব্বার সাথে সাথে আমিও যাওয়া শুরু করি। আমি এখানে আপনি যে অভিজ্ঞতা মুখোমুখি হচ্ছেন সেটা যাওয়ার আগে আমার একটু চিংড়ি চাষ সম্পর্কে একটু আমি জাস্ট আমার কোয়ারি থেকে একটু শুনি। সেটা হচ্ছে যে আমি খুলনাতে আমি একবার গিয়েছিলাম, আমি চিংড়ি চাষ দেখেছি। এটা কি মানে আপনাদের খনন করতে হয় জমিগুলো, নিজের ধানি জমিগুলো খনন করতে হয়? জি জি, অনেকে এটা কি করে কি জানেন, ওই ঘেরের চারপাশে উপরে ধান লাগায়,
আর চারপাশ দিয়ে আবার চিংড়ি চাষ করে, কিন্তু অনেকে আবার বেশিরভাগই পুরাটাই চিংড়ি পানিতে। পানি গভীর কতটুকু হতে হয়? ওটা হাঁটু পানি আবার মাজা পর্যন্ত হয় অনেকেই। হাঁটু পানি মাজা পানি তো হয়? হ্যাঁ, সব। জি জি। আর ওটা পানিটা লবণ পানি হতে হয়? হ্যাঁ জি জি, লবণাক্ত। এটি লবণাক্ত পানিটা কি সমুদ্র থেকে আনতে হয় নাকি? ওটা ওই আপনার লেক করা আছে, খনন করা আছে, সবাই একই জোয়ারের সময় পানি উঠে। ও, পানি অটোমেটিক্যালি চলে আসে? এটা কোথা থেকে আসে? নদীর সাইড থেকে আসে? এই নদীর পানি কি লবণাক্ত পানি? হ্যাঁ, নদীর পানি। এই সুন্দরবনের কাছাকাছি বললাম, পাইকগাছা থানা। আচ্ছা, তো এই একটা ঘেরে ধরুন আমি যদি 1 বিঘার একটা ঘের বলি, আমি যদি আয়তনটা বোঝানোর জন্য, তাহলে কি পরিমাণ ইনভেস্ট করতে হয়? আসলে আমি নিজে একটা বিজনেস করি, আব্বার কাছ থেকে শিখে আমি নিজে করতেছি। তো আপাতত আমি 3 বিঘা দিয়ে শুরু করছি। 3 বিঘা? আমি আসলে এলাকা থাকি না, দুলাভাই দেখে আর কি, দুলাভাইয়ের ঘেরের পাশে। তো আপাতত ওটা হচ্ছে কোনোদিন আমার 5,000 টাকা লাভ হচ্ছে, এটা গুণ ভিত্তিক। যদি মনে করেন যে একটা মাছ ছেড়ে 3 মাস পর ধরি কিংবা 6 মাস পর ধরি, যত দেরিতে তুলবো তত বড় হবে, তত আমার লাভ বেশি। 3 মাসে তোলা যায়? হ্যাঁ, তোলা যায়। মনে করে একটা গরিব মানুষ, তার জমি আছে 2 বিঘা, সে কত টাকা ইনভেস্ট করলে বিজনেসটা শুরু করতে পারবে? আসলে আপনি যত ইনভেস্ট করবেন তত লাভ। মিনিমাম আপনার, আমি শুরু করছিলাম 50,000 টাকা দিয়ে। এখন এটা কত টাকার বিজনেস? এটা 3-4 লাখ হয়ে গেছে। কয় মাসে? এটা 5-7 মাস হয়েছে টোটাল। 7 মাসে যদি 6 লাখ টাকার বিজনেস হয়ে যায়, কিন্তু বাম্পার ব্যবসা। আমাদের সবকিছু ছেড়ে ছেড়ে আমরা খুলনা চলে যেতে চাই ভাই। দাওয়াত থাকলো আমার প্যাকেজ আছে আপনাদের। আচ্ছা। আর আমাদের বাইকিং তো গ্রুপ আছে, রেজা ভাই গেছিল আছে। জি, এবং খুলনা চিংড়ি খুবই সুস্বাদু চিংড়ি। আমরা যারা এই ঢাকা শহরে বসে থেকে প্যাকেটজাত চিংড়ি খাই কিংবা বাজারে চিংড়ি খাই, যারা খুলনার ফ্রেশ চিংড়ি খেয়েছেন তারা বুঝতে পারবেন যে আসলে কতটা টেস্টি হয়। যে কোনো লবণাক্ত পানির মাছ কিন্তু খুব মজা হয়, খুব টেস্টি হয়। আর এখানে একটা আছে বাগদা, খুব বেশি নাম করে বাগদার গলদা। গলদাটা বড় হয় যেটা। এগুলো রিস্কি না, মানে মাছটা মরে টরে যায় না বা এরকম কোনো রিস্ক? অবশ্যই হয়, এটা লাভ লস তো বিজনেসে থাকবেই। যে গুণ যেটা হচ্ছে মানে ভাইরাস, যেটা ভাইরাস আমিও পড়ছি। ও, আপনিও পড়েছেন? আমার আব্বা একবার ভাইরাসে প্রায় 3 লাখ টাকা লস। মানে সব মরে যায় রাতারাতি মরে যায়? ভাইরাস মানে সব মরে যাবে। এটা ঠিক মুরগির মতো আর কি, যে মুরগি যারা পালে ফার্মের মুরগি টাইপের। সেক্ষেত্রে কি করতে হয়? পুরাটা শুকিয়ে ফেলতে হয়? হ্যাঁ, পর আবার নতুন করে শুরু করি। পানি টানি সব ফেলে দিতে হয়? ফেলে দিয়ে শুকাতে হয়? খাট বড় যেটা আর কি, খাট দেওয়ার পরে মাছ সব মারার পরে আবার নতুন করে শুরু করতে হয়। চিন্তা করে জি জি। তো যাই হোক, হ্যাঁ, আমরা সেই গল্পে আবারও ফিরতে চাই। তারপরে কি হলো? তো এটা আসলে এরকম আব্বা ওই শুরু করছে লসের পরে, আমি আসলে তখন ঢাকা চলে আসি। পরে বাইকিং গ্রুপ করার কারণে ওই রাজবি ভাইয়ের সাথে পরিচয়, এরকম ভাইয়ের সাথে শেয়ার করলাম। আবার ভাই তখন আবার নতুন করে ট্যারট কার্ড নিয়ে ইয়ে করছে। তো ভাইকে বললাম, ভাই এরকম বিষয়, এরকম আব্বা তো লস হচ্ছে খুব, আমি নিজে শুরু করতে চাচ্ছি। তো ভাই বললো আচ্ছা ঠিক আছে, দেখি সময় করে একদিন যাওয়া যায় কিনা। পরে ভাইকে একদিন দাওয়াত দিলাম আমার খুলনাতেই। আপনি গিয়েছিলেন ওখানে? না, গেছিলাম। ওকে। চিংড়ির দাওয়াত, আর ভাই তো খুবই চিংড়ি খাওয়ার আমি খুব পছন্দ করি চিংড়ি মাছ, খুব পছন্দ। আর কাঁকড়া, পাশাপাশি কাঁকড়াও আছে। আবার কাঁকড়া চাষ হয়? কাঁকড়া খুব হয় মোটামুটি। বাগদাটা বিষয় কাঁকড়াও সাইড দিয়ে সাইড হয়। কাঁকড়াও কি একই রকম প্রফিট হয় নাকি? প্রফিটটা একটু 19-20, আবার হচ্ছে কাঁকড়া ঘেরটা আলাদা, আবার চিংড়ি ঘেরটা আলাদা। আচ্ছা আচ্ছা, আলাদা। ওকে ওকে। তো তারপর রাব্বি ভাই গেল, তারপর কি হলো? তো এরকম আমার নিজের আসলে ওইটা, তুমি যে আমাকে বলছিলা তোমার দাদার ঘটনা, দাদার বাড়ি পাশে, ওটা বলো। হ্যাঁ, ওটা বলতেছি এবার। ওইটাই আসলে আব্বার সাথে আমিও যাইতাম, যে আসলে আব্বা যাচ্ছে আমিও দেখি। হ্যাঁ, আমি আবার বাড়ির সবার ছোট ছেলে, আর সবাই ঢাকায় থাকে। জি, জবের ক্ষেত্রে ঢাকায় থাকে। তো আমি ওই সময় এলাকায় থাকতাম, আব্বার সাথে আমিও যাইতাম। তো আসলে একদিন প্রায় রাত 2টার দিকে আব্বা সাডেনলি ঘুম থেকে উঠছে, এরকম মাছ যেন ওই লাফায় না, যেটা বলে লাফাচ্ছে। আর আব্বা কি ব্যাপার, জেগে গেল, আমাকে ডাক দিছে। একই ছোট ক্ষেত, মানে ঘেরের বাসাগুলো ছোট ছোট হয়। জি। তো একসাথে আব্বার সাথে আমি উঠলাম। এবার আব্বা গেছে, গিয়ে দেখে যে মাছ কে জানি কাঁচা খাচ্ছে। সিরিয়াসলি? কে ছিল? মানে তোমার কোন ইয়াটা সাদা টাইপের থাকে না, কাপড় টাইপের পরা আছে, এই টাইপের অদৃশ্য। মানে এটা কি ট্রান্সপারেন্ট নাকি একটা ফিগার? মানে তুমি দেখেছো নাকি? আমি নিজেই দেখছি। তুমি কি দেখলা আর কি? তুমি কি দেখলা? দেখলাম যে কাপড় পরা উল্টা পাশে দিয়ে মাছ তুলতেছে আর খাচ্ছে। আর মাছ সবগুলো এরকম কখনো আমি দেখিনি। মনে হয় সমস্ত ডাক দিছে, কি কোন খাবার দিছে, সব ঘেরের সব মাছ। আচ্ছা, 20 বিঘার ঘের সব এক পাশে চলে আসছে। এখানে একটা বিষয় কি বলবে, আমরা জানি যে জিনরা, অনেকেই জানে এটা, অনেকেই বেশিরভাগ মানুষ জানে জিনরা মাছ খায়, পছন্দ করে নদীর মাছ, বা মাছটা তারা কাঁচা মাছটা বেশি পছন্দ করে। এবং দেখবেন অনেক বাসাতে কাঁচা মাংসের গন্ধ পাওয়া যায় হঠাৎ করে। আমি গতকালকে একটা প্রবলেম হচ্ছে, এক আপুর আর কি, একটা মহিলা, ওনার হাজবেন্ড ওয়াইফের সাথে, উনি মহিলার যেটা হয় কাঁচা মাংসের গন্ধ পায় ঘরে। তো আমাকে খুব বলতে হবে একটু হেল্প করেন। আমি চেষ্টা করবো আর কি হেল্প করার। কাঁচা মাংস, কাঁচা মাছ, এগুলো গন্ধ উনি বাসায় পাচ্ছে আর কি, ইদানিং পাচ্ছে, এবং মহিলার অবস্থা খুবই খারাপ, সিরিয়াস। বাই দ্য ওয়ে, এরপর রেজা ভাই গিয়েছে এবং ওখানে কি হয়েছে সেটা আমরা শুনবো বিরতির পর ফিরে এসে। শ্রোতা, আমরা 5 মিনিটের বিরতি নিচ্ছি, আর সবাইকে বলবো ফেসবুকে চলে আসার জন্য। ফেসবুকে এই মুহূর্তে রেজা ভাই কানেক্টেড আছেন, তিনি চাইলে রিপ্লাই দিতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/dortarot, DAARTAROT, দ্যাট ইজ dortarot। লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই এই পেজে আপনারা মেম্বার হয়ে যাবেন, এবং এই পেজটিতে রেজা ভাই একেবারে সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় কানেক্টেড থাকেন, এবং তার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর 89.2।
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। কারণ ডর মানে ভয়, আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ABC Radio 89.2 FM. ব্রেকিং নিউজ, ভিন গ্রহের এলিয়েন কাঁচা খেয়ে ফেসে গেলেন। আমাদের নরসিংদী সংবাদদাতা জানান, মনোহরীর দোকানদার রশিদ আলী ভিন গ্রহের একটি এলিয়েনকে বশ বানিয়ে ফেলেছেন। এলিয়েনটিকে দিয়ে দোকানে ঠোঙা বানানো ছাড়াও বাড়িতে কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চাকে ঘুম পাড়ানো সহ সব কাজ করিয়ে নিচ্ছেন। দোকানে আইছিল কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা মরিচ খরিদ করতে। এইগুলান তো আমি বেশি না। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, আমি তখন ধরাই দিলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বাস তারপর থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আমের স্বাদে কি যে মজা পাইলো। কাঁচা আমের সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কাঁচাই যখন খাবেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। গুড লাক টপার বল পেন এর 0.6mm টিসি বল দেয় স্মুথ রাইটিং এর দারুণ এক্সপেরিয়েন্স। এখন লেখা মানেই ফান। গুড লাক ক্রিয়েটিং সাকসেস। এক্সকিউজ মি আপা, আমি কোম্পানি থেকে এসেছি। আপনি কি আমাদের গুঁড়ো দুধটা ট্রাই করেছেন? না, আজকেই করে দেখুন, সাথে দারুণ গিফটও আছে। না না, গিফট না, আমার দরকার সেরা গুঁড়ো দুধ। আপা, আমাদেরটাই তো সেরা। সবাই তো নিজেকে সেরা বলে, কিন্তু একটা ব্র্যান্ড যাকে আমরা মায়েরা সেরা বলি, সেই ব্র্যান্ডটি হচ্ছে ডানো, যেটি এবার নিয়ে পরপর দুবার সারা বাংলাদেশের কনজিউমারদের রায়ে সেরা গুঁড়ো দুধ ব্র্যান্ড নির্বাচিত হয়েছে। অ্যাওয়ার্ড তো আর এমনি এমনি আসে না, বুঝেছেন? বুঝেছি, অ্যাওয়ার্ড তো আর এমনি এমনি আসে না। এবারতে ক্লিক ক্লিক ক্লিক, খড়ের গাদার মধ্যে শুই ফেলে টুক করে বের করে ফেলবেন, ব্যাপারই না। আলো আর আলো। তাই জি, তাহলে জ্বালাও দেখি, আরেকটা শুই দাও। জি বাবা, সাত করে জ্বালায় দেন। আলো তো না, যেন স্টেডিয়ামের ফ্লাড লাইট। ক্লিক এনার্জি সেভিং ল্যাম্প। নো প্রবলেম, নো টেনশন। সব বাজার দিয়েছেন? জি আপা। কই গুঁড়ো দুধ তো দেননি। এই যে এইটা নিয়ে যান আপা, খুব ভালো। না না, এটা না, আমাকে সবচেয়ে সেরাটা দিন। আপা, সব কোম্পানি তো নিজেরা সেরা বলে। তা বলে, কিন্তু একটা ব্র্যান্ড যাকে আমরা মায়েরা সেরা বলি, সেই ব্র্যান্ডটি হচ্ছে ডানো, যেটি এবার নিয়ে পরপর দুবার সারা বাংলাদেশের কনজিউমারদের রায়ে সেরা গুঁড়ো দুধ ব্র্যান্ড নির্বাচিত হয়েছে। অ্যাওয়ার্ড তো আর এমনি এমনি আসে না, বুঝেছেন? তাই নাকি? ওই আপারে এক প্যাকেট দানো দে। আপা ঠিকই বলছে, অ্যাওয়ার্ড তো আর এমনি এমনি আসে না। গুড লাক টপার বল পেন এর 0.6mm টিসি বল দেয় স্মুথ রাইটিং এর দারুণ এক্সপেরিয়েন্স। এখন লেখা মানেই ফান। গুড লাক ক্রিয়েটিং সাকসেস। এক্সকিউজ মি আপা, আমি কোম্পানি থেকে এসেছি। আপনি কি আমাদের গুঁড়ো দুধটা ট্রাই করেছেন? না, আজকেই করে দেখুন, সাথে দারুণ গিফটও আছে। না না, গিফট না, আমার দরকার সেরা গুঁড়ো দুধ। আপা, আমাদেরটাই তো সেরা। সবাই তো নিজেকে সেরা বলে, কিন্তু একটা ব্র্যান্ড যাকে আমরা মায়েরা সেরা বলি, সেই ব্র্যান্ডটি হচ্ছে ডানো, যেটি এবার নিয়ে পরপর দুবার সারা বাংলাদেশের কনজিউমারদের রায়ে সেরা গুঁড়ো দুধ ব্র্যান্ড নির্বাচিত হয়েছে। অ্যাওয়ার্ড তো আর এমনি এমনি আসে না, বুঝেছেন? বুঝেছি, অ্যাওয়ার্ড তো আর এমনি এমনি আসে না। গুড লাক টপার বল পেন এর 0.6mm টিসি বল দেয় স্মুথ রাইটিং এর দারুণ এক্সপেরিয়েন্স। এখন লেখা মানেই ফান। গুড লাক ক্রিয়েটিং সাকসেস। আব্বা, এই ব্যবসা পোষায় না, অন্য দোকান দেবো। মালটু চাই, মালটু। আরে ফেল আমার লক্ষ্মী। লক্ষ্মী না পক্ষী, সব ডেকোরেটর চেয়ারে এক। আপনি আসেন আর ফেল লইয়া। ওরে বাদাই মিয়া, তুই লস করবি। চ্যালেঞ্জ। চেয়ার সস্তা, টাকার বস্তা। মালটু 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 মালটু। আম্মা, তোমার বিদেশ নিয়ে যাবো। শুনছো, বাদে মেমারি বিদেশ নিব। ব্যবসা লাটে ওঠার পর। ভাই, এটার মানে কি? অবস্থা, এটা ভাঙ্গা ওইটা ভাঙ্গা। আব্বা, লাল বাতি। আরএফএল ডেকোরেটর চেয়ারে সবুজ বাতি। সিট পাঞ্চ, ব্যাক পাঞ্চ পদ্ধতিতে পরীক্ষিত আরএফএল ডেকোরেটর চেয়ার। ঝামেলা কমায়, ব্যবসা বাড়ায়। ড্যামেজ তো একদমই নাই, আর ব্যবসা ফুরফুরা। সব বাজার দিয়েছেন? জি আপা। কই গুঁড়ো দুধ তো দেননি। এই যে এইটা নিয়ে যান আপা, খুব ভালো। না না, এটা না, আমাকে সবচেয়ে সেরাটা দিন। আপা, সব কোম্পানি তো নিজেরা সেরা বলে। তা বলে, কিন্তু একটা ব্র্যান্ড যাকে আমরা মায়েরা সেরা বলি, সেই ব্র্যান্ডটি হচ্ছে ডানো, যেটি এবার নিয়ে পরপর দুবার সারা বাংলাদেশের কনজিউমারদের রায়ে সেরা গুঁড়ো দুধ ব্র্যান্ড নির্বাচিত হয়েছে। অ্যাওয়ার্ড তো আর এমনি এমনি আসে না, বুঝেছেন? তাই নাকি? ওই আপারে এক প্যাকেট দানো দে। আপা ঠিকই বলছে, অ্যাওয়ার্ড তো আর এমনি এমনি আসে না। গুড লাক টপার বল পেন এর 0.6mm টিসি বল দেয় স্মুথ রাইটিং এর দারুণ এক্সপেরিয়েন্স। এখন লেখা মানেই ফান। গুড লাক ক্রিয়েটিং সাকসেস।
শুরু হয়ে গেছে 500 মিটার দৌড় কম্পিটিশন। মাঠ কাঁপিয়ে ছুটছে সবাই, কিন্তু আমাদের হোসেন বল্টু ক্লান্ত কাছিমের মতো সবার পেছনে হেলে দুলে আসছে। প্যাকেট থেকে আমরস ক্যান্ডি বের করে খাচ্ছে। এ কি, ক্যান্ডি মুখে দিতেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি তেড়ে আসছে। জান বাঁচাতে দৌড় দিয়েছে বল্টু, একে একে সব প্লেয়ারকে ক্রস করে ফিতা ছিঁড়ে সোজা মাঠের বাইরে। মুখে যখন পাকা আমের ঘ্রাণ, তখন মৌমাছির কি দোষ? আমরাস ক্যান্ডি, গাছে পাখি প্যাকে থাকে। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। 5 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। আমি আরজে কিবরিয়া, আমার সঙ্গে রয়েছেন রেজা ভাই এবং খান সাহেব অর্থাৎ মার্ক। সে হচ্ছে আজকের এই অভিজ্ঞতাগুলো মানে তার যে এক্সপেরিয়েন্স ট্যারট কার্ড নিয়ে সেটা বলতে এসেছে। তো রেজা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলেন এই ঘটনা আপনি দেখার পরে নিজের চোখে, তারপরে কি হলো? তো ওই কাহিনীটা শেষ হয়নি। পরে আব্বা তো আসলে ওইখানে আবার দাঁড়িয়ে ছিল। আব্বা না 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আবার টুকটাক ঝাড়ফুঁক জানে, যেটাকে আমাদের এলাকায় ঝাড়ানো বলে, যেটা আর কি। তো আব্বা এরকম ওটা দেখার পরে আমি আব্বাকে বললাম, আব্বা গিয়ে দেখি যে কি ব্যাপার, কে খাচ্ছে কি। আব্বা বললো না, যাওয়ার দরকার না। আমি সাহস করে গেলাম, গিয়ে দেখি যে আসলে এদিকে তাকায় আছে। আমার হাতে লাইট ছিল, টর্চ লাইট। যখন ডাক দিলাম যে কে, এবার আমি গিয়ে দেখি লাইট মারছি, দেখি আমার পুরো দেখতে হুবু আমার দাদার মতো, চেহারাটা পুরো আমার দাদার মতো। মাই গুডনেস, আমার হাত ধরে রাখছে, ঠিক আছে। আমার গা শিউরে উঠছে। আমরা যে হাসাহাসি করতেছিলাম, এই যে আমরা বলি যে ভয় পাওয়ার জন্য যে আসলে একদম ভয়াবহ রকম একটা মানে গম্ভীর হয়ে গল্প বলতো, ব্যাপারটা আসলে এরকম না। আসলে এরকম অনেক ক্ষেত্রে দেখা যাবে রাত্রেবেলা আমরা যে আমার গা শিউরে উঠছে। এরকম হয় যে আমি ইভেন আমার দাদা মারা গেছে 91-এ, আমিও মাঝে মধ্যে এমন অবয়ব দেখি। দাদা কিন্তু হেড পড়তো, মানে মাথায় হেড পড়তো এবং ডাক্তার ছিলেন। এরকম হঠাৎ করে আমার চোখের মধ্যে পড়ে যে দাদা বিছানায় বসে আছে বা আমার দিকে তাকিয়ে আছে, এরকম আমি মাঝে মাঝে ফিল করে দেখি। কেন দেখি মাছ খাচ্ছে এবং সে আপনার দাদার মতো। হ্যাঁ, কিন্তু আমার দাদা কিন্তু মারা গেছে অনেক আগেই। জি, দাদা আপনি মারা দেখেছেন দাদাকে? হ্যাঁ জি। আচ্ছা, তারপর কি হলো? এবার আব্বা আবার ঝাড়ফুঁক জানে, ওই যে গ্রামের তো। এবার আব্বা ওই দৌড় শুরু করছে। আমি বুঝতে পারছি, আমার ধরে রাখছি, আমি মানে যত জোর করতেছি যে 4:30 আমি আসতে পারতেছি না। পরে আব্বা ঝাড়ফুঁক দেওয়ার পরে ফু দিছে, আমিও শুরু করছি দৌড়। কি ব্যাপার, একটু ভয় পাচ্ছে, খুব বেশি গা শিউরে উঠতেছে। পরে একটা আব্বা ফু দেওয়ার সাথে আমি এক ঝাড়া দিলাম, ঝাড়া দিয়ে দৌড় মেরে চলে আসছে আব্বার। আমি পরে ওইটা রাতের কাহিনীর পরে আবার আমি চলে আসছি। এবার আমার ওই সে জ্বর যে শুরু হইলো, জ্বর যায় আর আসে, প্রায় 20-22 দিন ওই জ্বরটা ছিল। জ্বর যায় আর আসে। এবার আমরা শুরু করলাম কি যে ঘিরে তো এই অবস্থা, ঘিরে লস হচ্ছে। এবার আমাদের ওই এলাকা কেন্দ্রিক যে নাম করা যে হুজুর, যারা ইমাম সাহেব ছিলেন, ঘিরে নিয়ে আসি। আর যত সব ঝাড়ফুঁক যেটা ওটা শুরু করছে, এরকম সাতক্ষীরা থেকে নিয়ে আসছি, খুলনা থেকে নিয়ে আসছি, নানাবাড়ি সাতক্ষীরা ওইখান থেকে নিয়ে আসলাম। তাও তো কোনো কাজ হচ্ছে না, মানে লস প্রজেক্ট। আর ওটা মাছ খেয়ে যাচ্ছে, আর আমরা ঘিরে থাকতে মানে সাহস পাচ্ছে না কেউ। এবার আমরা তো আর ঘিরে মাছ দেওয়া বন্ধ করে দিলাম বছরখানেক। পরে আমি ঢাকা এসে ভাইয়ের সাথে বাইকিং গ্রুপ হিসেবে ভাইয়ের সাথে পরিচিত, শেয়ার করলাম ভাইয়ের সাথে। ভাইকে একদিন দাওয়াত দিলাম, ভাই আমার ঘিরে একটু যাওয়া লাগবে আপনাকে। আচ্ছা, রেজা ভাইকে? জি জি, রেজা ভাইকে। ওকে। তো ভাই আমার সাথে গেল একদিন খুলনাতেই রাইডিং করে আর কি। ভাই ট্রায়ার্ড কার্ড সবকিছু নিয়ে গেছে সাথে। আমি ভাইকে ঘিরে দেখালাম, ভাই এই অবস্থা, এই যে দেখেন ঘিরে। এবার ভাইকে বললাম, ভাই সবকিছু দেখলেন, দেখে ওইখানে আপনার ওই ট্রায়ার্ড কার্ডটা পড়ছে, পড়ে ওইখানে কি খাবার জাতীয় দিছে। আপাতত ওটা আমরা ফ্যামিলি সবাই দেখছি আর কি, যে কি ব্যাপার, কি হচ্ছে না হচ্ছে। এবার যেহেতু ওই আপনার হুজুর মানে ইমাম সাহেব সবকিছু দিয়ে আমরা দেখলাম যখন কোনো কাজ হচ্ছে না, পরে আবার রেজা ভাইকে ওই জন্য নিয়ে গেছি। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ঘেরটা বিজনেস করতেছেন আপনারা এখন? আব্বা শুরু করছে। যেহেতু সে বিজনেস করছে, আমার লভ্যাংশটা কত? ওই যে চিংড়ি খাওয়াইলাম আপনাকে, আবার খাবে। সে অনেক চিংড়ি খাওয়াইছে, বিগ চিংড়ি, মানে বড় বড় চিংড়ি মাছ, খুবই টেস্টি। রাইট, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটাতে আপনার উপকার হয়েছে? জি জি, সে তো অবশ্যই। আপনার ব্যাখ্যাটা কি? আমার ব্যাখ্যা হচ্ছে ভাই, ওর যে দাদার ফেস নিয়ে বলতেছে, সেই জিনিসটা যেটা ছিল সেটাকে আমরা বলি কিচ্চিন বলি। কিচ্চিন, যারা পশ্চিমবঙ্গে থাকে ভারতের, তারা এই নামটা শুনে অভ্যস্ত, কিচ্চিন। আমাদের বাংলাদেশে এই নামটা মানুষ শুনে নাই। তো কিচ্চিন হচ্ছে এমন এক জিন, যে জিনটা আমি তো সবসময় ভাই পাবলিক মাইর খামো নিশ্চিত, যে জিন নিয়ে বলবো কিন্তু বলা হচ্ছে না। তো জিনরা হয় আপনার 3 প্রকারের। এর মধ্যে একটা প্রকার জিন আছে যারা মানুষের রূপ ধরতে পারে, বিভিন্ন রূপ, কুকুর, বিড়াল, সাপ, ইঁদুর রূপ ধরতে পারে। তো ওইটার মধ্যে এটা ছিল। তো ওরা ওই জিনটা ওর ঘেরি পছন্দ করছে কেন, সেটার মধ্যে কারণ ছিল একটা। আমি কার্ড পরে যেটা দেখলাম সেটা হচ্ছে, ওর দাদা একটা বন্ধু ছিল, যে বন্ধুটা ব্ল্যাক ম্যাজিক করতো। আচ্ছা, ওর এক দাদার বন্ধু ব্ল্যাক ম্যাজিক করতো এবং তারও ঘের ছিল, ওনারও ঘেরের ব্যবসা ছিল। তো ও দাদার সাথে শত্রুতা ছিল একটা মনে মনে। ওকে, হ্যাঁ, যে ওর ঘেরটা ধ্বংস হয়ে যাক। এবং দুজন লোকে কিন্তু অলরেডি ডেড। ওর দাদাও মারা গেছে, দাদার বন্ধুও মারা গেছে, অনেক আগে মারা গেছে প্রায়। তো ওই লোকটা
ব্ল্যাক ম্যাজিক করতো, এসব করতো, এবং তার ফ্যামিলিও কিন্তু অলরেডি ধ্বংস, মানে ওর দাদার বন্ধুর ধ্বংস। ওই ব্ল্যাক ম্যাজিকের এফেক্টটা এখনো রয়ে গেছিল তার, মানে বিষয়টা তো অলরেডি ক্লিন, বেশি দিন হয় না কিন্তু, মানে ক্লিন হয়েছে অল্প দিন, প্রায় 1 বছরের কাছাকাছি। ওই তখন পর্যন্ত ওইটার এফেক্টটা ছিল, এবং সেটার এফেক্টটা ছিল, এটা আমি কখন তাকেও বলি নাই, একটা বট গাছের মধ্যে বেশ খানিকটা দূরে, প্রায় 1 ক্রোশ বলা হয় যেটাকে, মানে 1 মাইলের কাছাকাছি একটা বট গাছ ছিল, এবং তার ঘেরের পাশাপাশি কিছু গাছ আছে, তাল গাছ টাইপের, বলছিল না তাল গাছ টাইপের, ওই গাছগুলোতে এফেক্টেড ছিল। এমন ভাবে করা ছিল যে গাছের পাতাগুলো যখন পড়বে ওদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, এটা এক ধরনের ব্ল্যাক ম্যাজিক টাইপের। সেগুলোকে নষ্ট করার জন্য ইনশাল্লাহ আমি গেছিলাম, তো যতটুকু চেষ্টা করছি, আমি বলবো না আমি সব পারি সব জানতাম, আমি একজন মূর্খ মানুষ, আমি শুধু চেষ্টা করি মানুষের হেল্প করার। রাইট, আমরা সেটাই বলি যে প্যারানরমাল কোনো অ্যাক্টিভিটিস এর মধ্যে যদি আপনি থেকে থাকেন, প্যারানরমাল বলতে আমি আরো সহজ করে বলি, যদি কোনো বিষয় আপনার কাছে মনে হয় এটা নর্মাল না, এটা কোনো বিষয় আমি বলবো না যেটা আসলে আপনি দেখেন যে পুরোপুরি ভৌতিক, এবং এই ভৌতিক ব্যাখ্যা, যেমন ও একটু আগে বললো যে মাছ খাওয়া, এটা পুরোপুরি ভৌতিক ব্যাখ্যা, এটা সায়েন্টিফিক ব্যাখ্যা বলে কিছু নেই আমার জানা মতে নেই, এবং আমি এগুলোকে আমার ব্যক্তিগত জায়গা থেকে বিলিভ করি না, কারণ আমি নিজের চোখে কখনো দেখিনি। কিন্তু যার জীবনে ঘটেছে সেই আসলে জানে, যে একটা কথা আছে না যে দাঁতের ব্যথা সেই বোঝে যার একবার হয়েছে, বা সাপের বেদনা সেই বোঝে যার একবার হয়েছে। সো সেই অর্থে আমি যদি সাপের কামড় খাইনি, আমার কাছে ওটা বিলিভও হবে না। হ্যাঁ, বাট প্রত্যেকের ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে ডিফারেন্ট ব্যাখ্যা আছে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে যারা এরকম প্যারানরমাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আছে, আমরা স্পেশালি ইনভাইট করবো আপনাদেরকে আমাদের এই পেজটিতে আসার জন্য, এবং আমাদের এখানে গেস্ট হিসেবে আসার জন্য। আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, এবং রেজা ভাই যদি ইন্টারেস্ট ফিল করেন আপনাকে, তিনি যদি তার যে জ্ঞান বা তিনি যেটাকে চর্চা করেন সেখান থেকে যদি আপনাকে কোনো সাজেশন করতে চান বা পরামর্শ দিতে চান, আমাদের আজকের এই খান সাহেবের মতো কোনো হেল্প করতে চান, এবং এর বিনিময়ে তার যদি কোনো প্রফিট হয় এরকম চিংড়ি খাওয়া, তো তাহলে নিশ্চয়ই সেটা সে করতে পারেন। এবার কাঁকড়াও খাওয়াবো, কাঁকড়াও খাবেন। ওকে, বিউটিফুল। যাই হোক, আমরা আজকের মতো শেষ করছি। প্রিয় শ্রোতা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পেজে চলে আসার জন্য বলবো, পুরো সপ্তাহব্যাপী ওইখানেই আসলে আমাদের পুরো কর্মকাণ্ডটা চলে। রেজা ভাই অনেকের সঙ্গে পার্সোনালি দেখাও করেন, আমি শুনেছি মাঝে মাঝে নাকি কারো বাসায়ও যান। ভেরি ব্যাড। খুব আমার নিজের ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে ভাই আমার জন্য লস হচ্ছে। যাই হোক, রেজা ভাই সম্পর্কে একটা কথা বলি, এটা বলে আজকে শেষ করবো। রেজা ভাই, এই রেজা ভাইকে আপনারা আসলে রেডিওতে যেভাবে চেনেন, সেটা হচ্ছে উনি ভিতরে কিছু একটা আছে ওনার, এবং যেটা দিয়ে উনি কাজগুলো করেন, এটা একটা পরিচয় অবশ্যই আপনাদের কাছে আছে, লাখ শ্রোতাদের কাছে আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, ওনার সঙ্গে যতটুকু মিশে দেখেছি, হি ইজ রিয়েলি আ জেন্টলম্যান। অনেক ভালো মানুষ, খুব নরম মনের মানুষ, ভদ্র মনের মানুষ। পামটা বেশি হয়ে গেল না, একদম রিয়েলি। এবং আমি খুব সহজে কারো কোনো প্রশংসা করি না। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এটা হচ্ছে এটাই আর কি। তো আজকে শেষ করতে চাই, অনেক ভালো থাকুন। আগামী বৃহস্পতিবার ঠিক রাত 12টায় আমরা দুজন ফিরবো, কিন্তু রাত 11টা থেকে শুরু হবে ডর। শেষ করার আগে কি ভাই একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা যদি অনেক লিসেনার আছে যারা টেলিপ্যাথি শিখতে চায়, টেলিপ্যাথি যে বিষয়টা, মানে আরেকজনের মাইন্ড রিড করা বা এই বিষয়গুলো, এটা কিন্তু প্যারানরমাল না, এটা পুরাটাই হচ্ছে বৈজ্ঞানিক, সায়েন্টিফিক এবং ব্রেনের একটা বিষয়। তো আমরা চাইলে রেডিওতে নেক্সট আর কি আরো সামনে পারলে আমরা 10 মিনিট 15 করে ক্লাস নিতে পারি পাবলিকের জন্য, বলতে পারি। ওটাই মানে রেডিওর মাধ্যমে আমরা টেলিপ্যাথি বিষয়টা কি বলতে পারে, মানুষ যদি শিখতে পারে এট লিস্ট। শিওর, আপনারা ফেসবুকের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আজকের মতো শুভরাত্রি। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।